দেশে এবং প্রবাসে যারা আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আরো একটি লাইভ উপস্থিত হলাম লাইভকে নিয়ে। আর একটি মানুষের জীবনের গল্প। তবে আজকে আমার সাথে যে মানুষরা যুক্ত থাকবেন এবং যুক্ত হয়েছেন তারা বাংলাদেশের মানুষের খুবই চিরচেনা মুখ। আমরা বিশেষ করে যারা সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছি তাদের প্রিয় নাম রবি শঙ্কর। তার আবৃত্তি শুনেছি আমরা, তার উপস্থাপনা দেখেছি, তার লেখা পড়েছি। আমার জীবনের গল্প অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত দাদা, কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি দুলাল। ধন্যবাদ যে আমাকে এখানে মানে ডাকা হলো, আমন্ত্রণ জানানো হলো, সেজন্য আমি খুবই আনন্দিত। কিন্তু ভাবি যে আমার জীবনে যে গল্প আছে সেই গল্প কি কাউকে বলবার মতো? আসলে গল্প বলতে হলে জীবনের গল্প, যার জীবন পরিপূর্ণ, বৈচিত্র্যপূর্ণ, যার জীবনে অনেক কিছু আছে, সার্থকতা আছে। তারই তো জীবনের গল্প থাকে বা গল্প বলা উচিত তারই। আমি কি সেখানে আছি? আমি জানি না। আমি আমি যেটা মনে করি প্রতিটা মানুষের জীবনেই গল্প থাকে। আর সেই গল্পগুলো অন্য মানুষকে সহযোগিতা করে জীবনে সফল হতে। কখনো ঘুরে দাঁড়াতে, আবার কখনো পথ চলতে। এজন্যই আমরা মনীষীদের জীবনে পড়ি, অথবা যে কোনো মানুষের জীবন থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। এজন্যই আমরা গুরুজনদের কাছ থেকে শুনি যে মানুষের জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য। জীবন থেকে অনেকের জীবন থেকে নাটক তৈরি হয়েছে, সিনেমা তৈরি হয়েছে, চলচ্চিত্র হয়েছে। জীবন থেকে নেয়া আমরা অনেক তৈরি দেখেছি, অনেক সাহিত্য হয়েছে। তো আমরা এই জন্য আমরা চেষ্টা করছি যে আমার এই শোতে আমরা মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরার জন্য। অবশ্যই প্রিয় মানুষদেরকে তো সর্বাগ্যেই বিবেচনা করতে হবে। জনাব রবি শঙ্কর মৈত্রী, আপনি দেশের বাইরে রয়েছেন, ফ্রান্সে রয়েছেন, আমাদের কাছ থেকে অনেক দূরে রয়েছেন। এই দেশের সারা বিশ্বের প্যান্ডেমিক সিচুয়েশনে আপনি আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি ওই অর্থে যে আমরা করোনার যে আতঙ্ক বা ভয় বা করোনা আক্রান্ত হয়ে যাবার যে আশঙ্কা, সেখান থেকে অনেকটাই আমরা মুক্ত বলা যায়। আর বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ ফ্রান্সে। এখন আমি প্যারিসে নেই, প্যারিসে মাঝে মাঝে থাকি। তো ফ্রান্সের দক্ষিণাঞ্চলে করোনা রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে, কিন্তু প্যারিস এখনো আক্রমণের মূল ভাগে রয়েছে। কোনো কোনো দিন ১,০০০-এর উপরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এটা কমে গিয়েছিল, মাঝখানে একেবারেই কমে গিয়েছিল, কিন্তু ফ্রান্সে যেহেতু লকডাউন তুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা চলছে, সেইখানটায় প্যারিসে যেহেতু বহু জাতির বসবাস, বহু দেশের মানুষ আছেন, আসলে সবাইকে একসঙ্গে এই করোনা বিধি মানানো খুব কঠিন। বিশেষ করে যেকোনো দেশের রাজধানী শহরগুলোতে। রাজধানী শহর তো আসলে নানান ধরনের মানুষের বসবাসে একটা বৈচিত্র্যপূর্ণ একটা সমাবেশ হয়ে থাকে। সেখানে সত্যিই কঠিন। সেটা নিউ ইয়র্কে যেমন কঠিন, প্যারিসেও কঠিন, লন্ডনেও কঠিন, আর ঢাকাতে তো বটেই। ঢাকাতে যদিও এক জাতি, এক ভাষাভাষীর বসবাস, তবুও আমরা তো সকলে সচেতন হতে পারি না একসঙ্গে। তাই ঢাকাতেও এখন করোনার বলা যায় যে একটা বড় আশঙ্কাযুক্ত জায়গা। জি, তো আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমাদের যিনি অতিথি তার জীবনের গল্প শুরু করতে চাই। রবি শঙ্কর মৈত্রী নামটি বললে আমাদের সামনে একজন আবৃত্তিকার, একজন উপস্থাপক, একজন লেখক। কিন্তু যে জিনিসটা আমাদের সামনে ভেসে ওঠে না সেটা হলো তার পেছনের গল্প। রবি শঙ্কর মৈত্রী তৈরি হওয়ার পেছনের গল্প। কোথায় জন্ম হয়েছিল? আমরা জানি ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন 16 ডিসেম্বর 1969 সাল, যদি আমি ভুল না করি। তারপরেও আরো কিছু বিষয় আমরা জানি না। কোথায় ছোট ছোট পা গুলো পড়েছে শৈশব কৈশোর, বাবা মা, শ্রদ্ধেয় বাবা মা যারা আমাদেরকে পৃথিবীতে এনেছিলেন, বাবা, আত্মীয় স্বজন। আমরা একটু কৈশোর শৈশবের জীবনে একটু ফিরিয়ে নিতে চাই জনাব রবি শঙ্কর মৈত্রীকে। হ্যাঁ, ধন্যবাদ দুলাল। মানে এইগুলো কখনো বলবার অবকাশ হয়ে ওঠে না। বলবার জন্য কখনো কখনো বা একটু তাড়িত হই, কিন্তু বলা হয়ে ওঠে না।
আর ভাবি যে আমাদের সবার শৈশব কৈশোরের গল্প প্রায় একই রকম। আর কেনই বা বলবো, মানে আর আমার কথা কেন মানুষ শুনবেন? আমি কি এমন হয়েছি? তো ছোটবেলায় পড়েছিলাম ছোটদের বিদ্যাসাগর, এই বইটার সঙ্গে আমাদের এই তো শিহাব ভাই চলে এসেছেন। শিহাব ভাই নিশ্চয়ই ভালো আছেন। আমি তো শিহাব ভাইয়ের জন্য আমি ভালো অপেক্ষা আছি, তুমি করছিলাম। কেমন আছো? হ্যাঁ, 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 শুভ ভালো সন্ধ্যা, আছি। শুভ সন্ধ্যা রবি। হ্যাঁ, আপনার তুমি কেমন সঙ্গে যে আছো? তোমরা কেমন আছো? এইভাবে যে দেখা হবে এটা ভাবনায় ছিল না, বেশ ভালো হলো যে আমরা, শিহাব ভাই আমার অগ্রজ, আমরা একই সময়ের কাছাকাছি সময়ে, কিন্তু শিহাব ভাই আহ হুম, মানে আমি আর শিহাব ভাই বলা যায় যে মানে কাজের দিক থেকে প্রায় একই ধরনের, মানে কবিতা আবৃত্তি, লেখালেখি এবং একদম একদম। কর্মসূত্র প্রায় কাছাকাছি এক সময় ছিল। আমি হুম, ছিলাম হুম, বিশ্ব সাহিত্য কেন্দ্রে, আর হুম। শিহাব ভাই তো বরাবরই জাতীয় জাদুঘরে। তো হ্যাঁ, তো আমি একটু শিহাব ভাই। পরিচয় করে দিই আমাদের। আমি আমরা জীবনের গল্পে প্রবেশ করেছিলাম জনাব রবি শঙ্কর মৈত্রী। তো এর মাঝখানে আমাদের প্রিয় মানুষকে, আরেকজন প্রিয় মানুষকে আমরা পেয়েছি, যারকে আমরা টেলিভিশনে দেখি, পত্র পত্রিকায় দেখি, বইয়ের পাতায় যার নামটা দেখি, এবং আহ, আমাদের প্রিয় জাতীয় জাদুঘরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন যিনি করছেন কিউরেটর হিসেবে, সম্মানিত শেফ সারিয়া। আজকে এই জীবনের গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই, প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আমরা খুবই ক্ষুদ্র মানুষ, আমরা আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই এবং আপনাদের জীবনের গল্পগুলো শুনে আমরা বড় হতে চাই। তারই প্রয়াসে আজকে আপনাকে যুক্ত করছি। স্বাগত আমার শো এইচ এম দুলাল লাইভে। অনেক ধন্যবাদ এইচ এম দুলাল। আর শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা রবি শঙ্কর মৈত্রী। আমার খুবই স্নেহভাজন মানুষ, আমার খুবই প্রিয় মানুষ। আমি এই যোগদান করতে আমার দেরি হলো, আমি মাত্রই অফিস থেকে ফিরেছি, মাত্র 10 মিনিট আগে। তারপরে বসে গেলাম, একটু দেরি হলো, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমিও রবি, আমিও ক্ষমা হ্যাঁ। চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে অফিস থেকে ফেরার পরই কষ্ট করে হলো দিয়েছি, অবসর নেওয়ার এতটুকু সময় আমি দেইনি। তো ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আমরা না, যেভাবে শোটা শুরু করেছিলাম, আমরা হুম, রবিদার গল্প শুনছিলাম। আমরা হুম, আজকের এই শোর নিয়মটা যে কেন তৈরি হলো জীবনের গল্প, আমরা হয়তো আজকের যে কোনো শোতে দেখি হয়তো শিহাব শাহরিয়ার কবিতা আবৃত্তি করছেন, অথবা উপস্থাপনা করছেন, অথবা কোনো প্রবন্ধ নিয়ে কথা বলছেন, বা কোনো বিষয়ে টকশোর আলোচনা করছেন, অথবা রবিদা কোথাও উপস্থাপনা করছেন বা আবৃত্তি করছেন। কিন্তু এই মানুষদেরকে আমরা যেভাবে হারাতে শুরু করেছি, তাদের কিছু না বলা কথা থেকে যাচ্ছে। তারা কোথায় তৈরি হয়েছিলেন, কারা তৈরি করেছিলেন শিহাব শাহরিয়ার, কারা জন্ম দিয়েছিল রবি শঙ্কর মৈত্রীর মতো এই রত্নকর, বা মা কারা, বাবা তাদের পরিচয়টা কি, তাদেরকে আর্কাইভ করে রাখার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করেছি। আমরা হুম, 56তম পর্বে, আমরা 56তম পর্বে আমরা পা রেখেছি। আমি চেষ্টা করছি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আমি টেলিভিশনের পিছনের মানুষ, সামনের মানুষ না, তারপরেও চেষ্টা করছি সামনের মানুষকে পিছনের গল্পগুলোকে একটু জানানোর জন্য আর কি। তো আমরা শুনছিলাম আমাদের প্রিয় রবি শঙ্কর মৈত্রীর সেই ফরিদপুরের কোন জায়গাতে শৈশব কৈশোর কেটেছে, সেই গল্পগুলো আমার দর্শকদের জন্য একটু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমি কি আবার শুরু করব? না না, হ্যাঁ হতে আমি পারে, রবি, একটু রিক্যাপ আমি হতে পারে। না আমি আমি যেমন আমি 1 মিনিট একটু বলি। সেটা হচ্ছে আহ, রবি যে বিষয়টি বলল, আসলে আমরা একসাথে বেড়ে উঠেছি। রবিকে অনেক ধন্যবাদ। আহ, রবি আমাকে সবসময় আমাকে মানে শ্রদ্ধার জায়গায় রেখে দেয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমিও তাকে খুব শ্রদ্ধা এবং ভালোবাসায় রাখি। আহ, রবি আমার সম্পর্কে যা বলেছিল সেটা হচ্ছে আমাদের সূত্রপাত এই ঢাকায় কিন্তু একই বেতার দিয়ে শুরু হয়েছিল। আমি 1981 সালে 5 জানুয়ারি বেতারে প্রথম লাইভ কবিতা পড়ি। সেই গল্পগুলো আমি পড়বো। আমি প্রথমেই রবিকে আমি অভিনন্দন জানাই। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে রবি এখানে আছে, সেই জন্য আমি যুক্ত হওয়ার জন্য খুবই অনুপ্রাণিত হয়েছি। এটা আর কিছু না। আমি
আমি আরো হয়তো পরে যুক্ত হতাম, দুলালকে ছোট করার জন্য আমি বলছি না। রবির কথা যখন শুনেছি আমি বললাম যে ঠিক আছে, আমার অফিস হোক আর যাই হোক আমি যুক্ত হবই। তো রবির সাথে আমার কথা বলতে আমার ভালো লাগবে। আমি রবিকে প্লিজ শুরু করতে বলি, আমি একটু পরে বলি। আমিও আচ্ছা। অনেক আনন্দিত আজকে যে আমি অনেককে নিয়ে কাজ শুরু করেছি, এবং আজকে যে দুইজন মানুষকে পেয়েছি, আমি আজকে আমার পোস্টে লিখেছি সম্মানিত দুজন অতিথি। আমার এটা হৃদয় থেকে লেখা, এটা কাউকে শুধু দেখানোর জন্য না, হৃদয় থেকে আমি এই দুজন মানুষকে সম্মানিত করে আমি রাখতে চাই, এবং আমার জীবনের গল্পে, আমার জীবনে পাথেয় হিসেবে থাকুক। এই দুজন মানুষকে আমি দূর থেকে জানি, টেলিভিশনের মানুষ হিসেবে এদের সম্পর্কে জানি, কিন্তু কাছে আসার সুযোগ হয়নি। আজকে কাছে এসেছি। আজকের এই করোনা সিচুয়েশনে আমরা একটু দূর থেকে হলেও কাছে এসেছি, শুনবো জীবনের গল্প। আমরা একটু রবিশঙ্কর, আপনার কাছে যাচ্ছি। আচ্ছা, আমি একটু বিনীতভাবে জানতে চাচ্ছি, আমি কিন্তু এই লাইভটা খুঁজে পাচ্ছি না ফেসবুকে, একটু আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমি এক্ষুনি দিচ্ছি, আমি দুইজনের মেসেঞ্জারে শেয়ার তাহলে করছি। আমি শেয়ার করতে পারলে ভালো হয়। তাহলে যারা আমাদের, তো আমরা নানান ভাবে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, তো তাতে দেখা যাবে যে আমাদের কিছু নতুন বন্ধু যারা সম্মানীয় দর্শক তারা দেখতে পাবেন, কিছু কথা তারাও হয়তো শুনলেন, কেউ কেউ হয়তো বা অনুপ্রাণিত হবেন। নিশ্চয়ই। রবি, আমাকে একটু ট্যাগ করে দিও তুমি প্লিজ। আচ্ছা, আমি পেলেই আমি ট্যাগ করছি। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরু করি তাহলে শিহাব ভাই, একদম শুরু থেকে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কাছে একটা রেডিও অনুষ্ঠান বা বেতারের একটা অনুষ্ঠান, এটা আমাদের কাছে ছিল স্বপ্ন, ভীষণ স্বপ্নের মতো। একদম। এখন কিন্তু অনেকের কাছে এটা মোটেই স্বপ্ন নয়। মানে স্বপ্নগুলো এত বেশি বাস্তব হয়ে গেছে, এত বেশি হাতের মুঠোয় চলে এসেছে যে এখন মানুষ স্বপ্ন যে কোনটা সেটাই আর চিনতে পারছে না। যেমন আমরা একটা সিনেমা দেখব স্কুল পালিয়ে গিয়ে, সেটাও একটা স্বপ্ন। একটা বই পড়বো, যে মোটা একটা বই, যেমন কড়ি দিয়ে কিনলাম, সেই বই পড়বার বয়স আমার হয়নি, কিন্তু আমার স্বপ্ন আমি এই বইটা পড়তে চাই। এই যে দূরে কোথাও যাব, যে নদীতে নৌকা ভাসানোর অধিকার আমার তখনও হয়নি, যে বাড়ির পাশে ফুলেশ্বরী, সেটা আমার বাড়ি ঘেঁষা নিরীহ নদী, সেখানে আমি সাঁতরাই, নৌকা চালাই, কিন্তু একটু দূরের নদী মধুমতি বা আরো দূরে পদ্মা, স্বপ্ন হচ্ছে পদ্মায় গিয়ে নৌকা ভাসাবো, কিন্তু সেই বয়স আমার হয়নি, কিন্তু সেটা আমার স্বপ্ন। আজকে আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যে আমাদের শৈশব কৈশোরে যা স্বপ্ন ছিল, সেই সব স্বপ্ন এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে নেই বললেই চলে। তারা এরকম স্বপ্ন দেখেন না। আমাদের কাছে দুঃস্বপ্ন ছিল, আজকে আমি সততার সঙ্গে বলি, যে দেশ ছাড়া হয়ে যাওয়া, দেশের বাইরে, বৈদেশ, দূর দেশে, অন্য ভাষার দেশে মানুষ চলে যায়। আমরা যখন জসিমউদ্দিনের সেই যে মধুমালা নাটকের কথা শুনতাম, নাটক শুনে তখন বিদেশ মনে হতো দুঃস্বপ্ন। আহা, সেই মধুমালার জন্য সেই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সেই রাজপুত্রকে, মদন কুমারকে কত দূর যেতে হবে। না, কোথাও কোনোদিন আমি 7 সমুদ্র পাড়ি দেব না, 13 নদী পাড়ি দিয়ে যাব না, আমি 7 আকাশ পাড়ি দিয়ে যাব না। সেটা ছিল আমার কাছে দুঃস্বপ্ন। তো যা ছিল স্বপ্ন সবগুলোই পূরণ হয়েছে, এমনকি শেষ পর্যন্ত দুঃস্বপ্ন, যা ছিল দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্ন যে এমন করে আলেসে চলে আসবো আমি বাস্তব, এটা আমার কখনোই কাঙ্ক্ষিত ছিল না। হয়তো অনেকেই ভাবতে পারেন যে রবিশঙ্কর মৈত্রী খুব ভালো জায়গায়, নিঃসন্দেহে পৃথিবীর একটি সেরা শহরে আমি থাকি, যেখানে এই শহরের প্রত্যেকটি জায়গায় মনে হয় সংস্কৃতির বসবাস। এখানে যেমন আমরা দেখি যে ঢাকায় যে জাদুঘর আছে, শিহাব ভাই আছেন যেখানে, সেই জাদুঘরের চাইতেও বড় একটি জাদুঘর অ্যালেস শহরে রয়েছে। অথচ অ্যালেস এমন একটা শহর যে শহরে মাত্র 45,000 মানুষের বসবাস, এত ছোট একটি শহর। অথচ এখানে মিউজিয়াম আছে 2টো, এখানে সিনে প্ল্যানেট আছে, একটা সিনে প্ল্যানেটে 8টা হল,
8টা জায়গায় একসঙ্গে সিনেমা দেখা সম্ভব। এখানে একটা এত বড় থিয়েটার হল আছে যেখানে 1200 লোক একসঙ্গে থিয়েটার দেখতে পারেন। এখানে এই শহরের মধ্যে 18টা স্টেডিয়াম আছে। ভাবা যায় যে এতটুকু শহর, 45,000 মানুষের বসবাস, 18টা স্টেডিয়াম, পাড়ায় পাড়ায় স্টেডিয়াম। কারণ মানুষ যেন খেলাধুলা করে, মানুষ যেন গান বাজনা করে। এই শহরের মধ্যে আছে একটা বড় মিডিয়াটেক, সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে অনেক বড় লাইব্রেরি, সেখানে আছে ডকুমেন্টারি দেখার জায়গা, সেখানে প্রচুর বই আছে, আহ অনেক গান শোনা যায়, সেমিনার হয়, এত কিছু রয়েছে। তবুও মনে হয় যে এই আলেস তো আমার শহর নয়। এই যাক, আমি যে কথা বলতে চাইছিলাম সেটা না বলে একটু অন্যদিকে চলে গেলাম, যে আসলে স্বপ্নটা কিরকম। হ্যাঁ, প্রথম স্বপ্নটা ওই রকম। এইটাই জীবনের গল্প, এইটাই জীবনের গল্প, জীবনে কোনো ছন্দ নেই। না, যে বলো বলো। আমি রেডিও আমরা বাড়িতে শুনতাম, বড় ট্রানজিস্টার, যেটা বেশ একটা বাক্সের মতো, তো বিস্কুট রঙের একটা এরকম ট্রানজিস্টার, বেশ দারুণ আওয়াজ এবং বেশ ভারী, এবং 4টা ব্যাটারি, বড় ব্যাটারি লাগতো শুনতে। তো সেখানে আমাদের কিন্তু রাত 10টার পরে রেডিও শোনার কোনো অধিকার ছিল না। রাত 10টার মধ্যে বাংলাদেশে গ্রামে এত রাত পর্যন্ত, এরপরেও কি আবার রেডিও? হ্যাঁ, কোনো দিন রাত 10টায় নাটক সকলে মিলে আমরা শুনতাম। হয়তো পাড়ার আরো মানুষ আসতো, বারান্দায় রেডিও ছেড়ে দেওয়া হতো, উঠোনে মানুষ বসেছেন, বারান্দায় বসেছেন, রেডিও শুনছি। তো তখন স্বপ্ন দেখতাম যে একদিন আমিও এই রেডিওতে গিয়ে কথা বলবো। এবং সেই স্বপ্নটা ছিল আমার 10 বছর 12 বছরের। প্রথম রাজশাহী বেতারে আমি এটা মাত্র 17 বছর বয়সে আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। এবং শিহাব ভাই যেমন বললেন যে বাংলাদেশ বেতারে ঢাকায় তিনি 81 সালে শুরু করেছেন, আমি খুব সম্ভব 89 থেকে শুরু, কিন্তু শিহাব ভাই আমার আগে শুরু করেছেন। এবং আমি দেখি শিহাব ভাই রেডিওতে বসেও স্ক্রিপ্ট লিখছেন, মানে স্ক্রিপ্ট লিখে, তখন প্রথমে আমার স্ক্রিপ্ট লেখার কোনো ইয়ে ছিল না, আমি গিয়ে মানে শিহাব ভাই লিখছেন বা অন্য কেউ লিখে দিয়েছেন সেটা পড়ে শোনাতাম। পরে সবই হয়েছিল বেতারে নাটকও করেছি, উপস্থাপনা করেছি, সবকিছুই। তো এই সব স্বপ্ন, আর সেই সব স্বপ্ন যখন পূরণ হয়েছে তখন মনে হয়েছে যে সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। এই এতটুকু প্রাপ্তিতেই মনে হয়েছে এত বড় কিছু পেলাম, যে আমার কথা এত হাজার হাজার মানুষ শুনছেন। আর যখন আমি অনুরোধের আসর, এগুলো সব শিহাব ভাইয়ের সঙ্গে আমার জীবনের গল্প মিলে যাচ্ছে আর কি, যে অনুরোধের আসর মানে গানের অনুষ্ঠান, সেই গানের অনুষ্ঠান যখন উপস্থাপনা করি, তো ওটা রেকর্ডেড হতো প্রথমে, আর শাহবাগ বেতারে আমি ওটা লাইভ অনুষ্ঠান করেছি, আর আগারগাঁওতে বাংলাদেশ বেতারে সেখানে রেকর্ডেড প্রোগ্রাম করেছি, যেটা বিনোদনমূলক গানের অনুষ্ঠান। তো সেটা স্ক্রিপ্ট আগে লিখে নিতাম, প্রচুর চিঠি আসতো। মানে যদি বলি যে একদম ফরিদপুরের ভাষায় বলি যে এক ছালা মানে বস্তা, মানে বলে না আমাদের ফরিদপুরে বলে ছালা ভরা গল্প, তাও একেবারে আমি যেরকম ছালা ভরা বলছি এটা কিন্তু না, ফরিদপুরের উচ্চারণ হলো ছালা ভরা, মানে ছটাকে ছ এরকম করে বলা, ঘৃষ্ট ধ্বনি করা। তো সেই বস্তা ভরা গল্প আর কি, মানে জসিমউদ্দিনের কিন্তু হাসির গল্প আছে, সেই হাসির গল্পের মধ্যে কিন্তু এই বস্তা ভরা গল্পের কথা আছে। তো বস্তা ভরা চিঠি, সেখান থেকে চিঠি বের করে করে অনেক সময় লটারি মতো চোখ বন্ধ করে, ঠিক আছে এত তো নাম বলতে পারবো না, চোখ বন্ধ করে কয়েকটা চিঠি টেনে নিতাম, তারপরে নামগুলো লিখতাম। আর তাদের কাছে কারো একটা নাম আমি বলছি, যে ধরা যাক যে ভান্ডারিয়া পিরোজপুর থেকে অনুরোধ করেছেন HM দুলাল, তিনি শুনতে চেয়েছেন কি সওদাগর ছায়াছবির গান, ব্যাস মানে ওইটুকুতে যে কি খুশি তারা, আর আমরাও যে কি খুশি হতাম। এটুকুই বলি, আর না বাড়াই, আবার একটু একটু করে বলবো, বরং শিহাব ভাইয়ের কথা শুনি। ধন্যবাদ রবি, দুলালকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলি। আমার জন্ম ব্রহ্মপুত্র নদীর পাড়ে, একদম অজপাড়াগা। সেই পাড়াগাটি আসলে অজপাড়াগা বাংলাদেশের সবচেয়ে দুর্গম একটি গ্রাম, যেখানে
বিদ্যুৎ ছিল না, এখন তো অনেক কিছুই। আমার জন্ম যেখানে, সেখানে ছায়া ঘেরা মায়া ভরা গ্রাম। পাখি থেকে শুরু করে আমার শৈশব কৈশোর কেটেছে সেই গ্রামের স্কুলে। আমার দাদির জায়গা দেয়া আমার বাড়ির সামনে যে স্কুলটি ছিল সেই স্কুলে পড়াশোনা করেছি। আমার বাবার বয়স এখন 90 বছর। আমার বাবাই আমার প্রথম শিক্ষক এবং সেই স্কুলেও আমি পড়াশোনা করেছি। আব্বা ছিলেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলেই আমার হাতে খড়ি পড়াশোনার। আমার জন্মগ্রাম থেকে আমার নানার বাড়ির দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, যেটি এখন কিলোমিটারে বলি আমরা। তো মার সাথে যখন সেই গরুর গাড়িতে চড়ে, মোষের গাড়িতে চড়ে যখন নানার বাড়ির নানির কাছে বেড়াতে যেতাম, সেটি এরকম। তারপরে হচ্ছে যে আমি গ্রামে ফুটবল খেলেছি। গ্রামে দাঁড়িয়াবান্ধা থেকে শুরু করে এমন কোনো খেলা নেই যে খেলা খেলিনি। সাঁতার কেটেছি, আব্বা আমাকে সাঁতার শিখিয়েছেন নদীতে নিয়ে, এরকম পেটে ধরে আমাকে সোজা করে আমাকে সাঁতার শিখিয়েছেন। নদীতে সাঁতার কেটেছি। একবার ব্রহ্মপুত্র নদীতে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন নৌকা ডুবে গেল। সেই নদী, ভরা নদী, ঝড় এবং বৃষ্টির মধ্যে আমরা ক্লাসমেট ছিলাম, আমরা বন্ধুরা ছিলাম 9 জন, এবং মাঝিটি ছিল ছোট্ট। এবং নৌকা যখন উল্টে গেল, আমরা শাখা নদীর ভেতরে ঢুকে আমরা সবাই সাঁতরে, আমাদের যা খাতাপত্র যা ছিল, জ্যামিতি বক্স থেকে শুরু করে সমস্ত কিছু চলে গেল নদীতে। তারপরে আমি দেখলাম সবাই পারে উঠেছি, কিন্তু মাঝি ছেলেটা আর উঠে নাই। তারপরে আমরা 2 বন্ধু আবার নদীতে ঝাঁপ দিলাম, দেখছি নৌকাটা ভেসে উঠছে। ওই নৌকার মধ্যে সে হাত উঠাচ্ছে এইভাবে। তারপরে গিয়ে তাকে নৌকাটা নিয়ে ওই ছেলেকে উদ্ধার করলাম। গ্রামে আমরা ওই যে রবি যেটা বললো, সেই নদী যে মধুমতি নদীকে নিয়ে আমার কবিতা আছে, অনেক কবিতা আছে। বাইগান নদী নিয়েও কবিতা আছে। বঙ্গবন্ধুর বাড়ির পাশে যে তীর তীর করা মধুমতি শাখা, সেই শাখায় আমি অনেক দিন গিয়েছি, একা একা দাঁড়িয়ে থেকেছি। একদিকে বঙ্গবন্ধুকে, আরেকদিকে নদীর সেই কলস্রোতকে আমি 2 কানে নিয়েছি। তো যাই হোক, আমার গ্রামটি খুবই মধুময় গ্রাম, এবং সেই গ্রামে বেড়ে উঠেছি, ফুটবল খেলেছি এবং সমস্ত যা খেলাধুলা করা সেগুলো খেলেছি, ফলমূল থেকে শুরু করে। রাতে পুঁথি পাঠ শুনতে যেতাম, আমার বন্ধু ছিল, আমরা মিলে পুঁথি পাঠ শুনতাম। সারা রাত পালা গান শুনেছি। আমাদের ওইখানে মকবুল বয়াতি নামে একজন বয়াতি ছিল, সারা রাত ধরে পালা গান গাইতো। তো সেই গান শুনতাম। মা সকালবেলা অনেক বকা দিত, কিন্তু বাবা আবার খুব উৎসাহ দিত। আমরা গান শুনতাম, সেই পালা গান, পুঁথি পাঠ থেকে শুরু করে পুতুল নাচ। আমাদের এখানে নাটক হতো গ্রামে। তখন একটি মজার ঘটনা, কিন্তু সেই সময়টাতে আমার বড় ভাই যারা নাটকে আয়োজন করতেন, নাটক করতেন, কিন্তু তখন কোনো মেয়ে, গ্রামে তখন কোনো মেয়ে কিন্তু অভিনয় করতে আসতো না। চরিত্রের খাতিরে ছেলেকেই মেয়ে ক্যারেক্টার করানো হতো, সেটি তো অন্যরকম। হ্যাঁ, আমার এক বড় ভাই ছিল গ্রামের, তাকে যখন মেয়ের ক্যারেক্টারটি করার জন্য বলা হলো, প্রথমে রাজি হয়নি, পরে রাজি হয়েছে। এটি একটি মজার ঘটনা। নদীর পাড় দিয়ে হেঁটেছি, শীত হোক বর্ষার সময় হোক। এই যে নদী শস্য ক্ষেত দেখা থেকে শুরু করে গ্রাম আমাকে টানে এখনো। আমি 17 বছর গ্রামে কেটেছি। তারপরে আমি ব্রহ্মপুত্র পার হয়ে একটি মফস্বল শহর নান্দিনা, সেখানে স্কুলে পড়াশোনা করেছি 2 বছর। তারপরে জামালপুর আশেক মাহমুদ কলেজে আমি পড়াশোনা করেছি, কলেজ জীবন। সেটি একটি স্নিগ্ধ শহর ব্রহ্মপুত্রের তীরে। গ্রাম, শহর এবং মফস্বল শহর পার হয়ে একদিন ট্রেনে উঠে আমি ঢাকায় এলাম। সেটি 1984 সালের কথা, পাকাপোক্তভাবে। এখন কবিতার কথা বলি। আমি বেতার একটি রবি যে বিষয়টি বলল, আমাদের মধ্যে আজকে 3:30টায় আমার প্রোগ্রাম আছে, লাইভ প্রোগ্রাম বেতারে। আমার যে প্রাণ চাঞ্চল্য, মনের ভেতর যে সঞ্চরণ, শিহরণ, সেটি বোঝানোর মতো রবি বুঝবে, আমি বুঝবো, হয়তো দুলাল বুঝবে না। দুলাল হয়তো সেই প্রোগ্রামটি করেনি। আমি একটি ঘটনা বলি, সেটা হচ্ছে 1981 সালে, যেটি শুরুতেই বলেছিলাম। আমি প্রথম খেলাধুলা করতাম। আমি আমার মানে তখন আমরা মেট্রিক বলতাম, এসএসসি পাশ করার পরে হঠাৎ করে আমার টাইফয়েড হয়ে গেল।
তার টাইফয়েড হয়ে যাওয়ার পরে ওখানে কলেজের ছাত্র সংসদ ছিল বাকিবিল্লাহ, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। এখন যে মির্জা আজম যিনি এমপি এবং আওয়ামী লীগের নেতা, উনি ছিলেন আমাদের কলেজের সামাজিক আপ্যায়ন ছাত্র সংসদের। তো সেই সময়টাতে তারা বাকিবিল্লাহ নিজেও কবি, তো উনি আমার বড় ভাইয়ের বন্ধু, বললো যে তুমি খেলাধুলা বাদ দিয়ে তুমি এখন লেখালেখি শুরু করো, তোমার ভাই লিখে আমিও লিখি। তো এই জামালপুরে তখন ছিল আমার বড় ভাই সাইফুল্লাহ মোহাম্মদ দুলাল, তার নামটি বলি, আহমদ আজিজ, মাহবুব বারিয়ারা কবি, এবং নজরুল ইসলাম বাবু যিনি গীতিকার ছিলেন, অকাল প্রয়াত হয়েছেন। এরা ছিলেন সেই সময় জামালপুরের, তারা লেখালেখি শুরু করেছিলেন সেই সময়। আপনারা জানেন জামালপুরের হাসান হাফিজুর রহমান, সে হচ্ছেন আমাদের সেই সিনিয়র কবি, 50-এর দশকের কবি। তারপরে হচ্ছে যে এই প্রজন্মটা সাইফুল্লাহ মাহমুদুল্লাহ, আহমদ আজিজ, মীর আনিসুল হাসান, সেও চলে গেছে আমেরিকাতে, ইয়েতে থাকে, মধ্যপ্রাচ্যে। তো তারা যখন শুরু করলো, পরবর্তী আরেকজন আছেন ইকবাল ভাই এবং সাজ্জাদ আনসারি, এরা ছিল আমাদের কলেজের সিনিয়র। আমি গল্প দিয়ে আমার লেখাটা শুরু হলো। এটি প্রথম কলেজ বার্ষিকীতে ছাত্র সংসদের যে, সেখানে একটি গল্প লিখলাম, এটা বাকিবিল্লাহর অনুপ্রেরণায়। লেখার পরে তারপরে আমি কবিতার দিকে আসলাম। 1981 সালের 5 জানুয়ারি তখন বাংলাদেশ বেতারের প্রযোজক ছিলেন জাকিয়া সুলতানা, ডক্টর রাজীব হুমায়ুনের স্ত্রী, উনি সেটা ছিলেন প্রযোজক। আর লাইভ প্রোগ্রাম সেটি হচ্ছে পরিচালনা, তখন পরিচালনা বলে তারুণ্যের কণ্ঠ বোধহয় এরকম নামটি ছিল, সেলিনা হোসেন, আজকে আমাদের সেলিনা আপা, প্রিয় উপন্যাসিক সেলিনা আপা ছিল লাইভ প্রোগ্রামে। আমি সকালবেলা ট্রেনে জামালপুর থেকে ঢাকায় এলাম, কমলাপুর রেল স্টেশনে নেমে ওখান থেকে সরাসরি শাহবাগে বেতারে ঢুকলাম, 3:30টায় প্রোগ্রাম, আমি লাইভে ঢুকে গেলাম। ঢুকে 2টো কবিতা পড়লাম, আমাকে 35 টাকার একটি চেক দেওয়া হলো। সেই চেকটি তখন বিআরআর করা হতো, কোনো অ্যাকাউন্ট নাই। ওই চেকটি নিয়ে গেলাম বাংলাদেশ ব্যাংকে, সেটি ভাঙালাম 35 টাকা, ভাঙে গেলাম এলিফ্যান্ট রোডে, সেখানে গিয়ে বঙ্গবন্ধুর একটা পোর্ট্রেট কিনলাম, পোর্ট্রেট কিনে সন্ধ্যাবেলায় আবার ট্রেনে জামালপুর ব্যাক করেছি। এটি হলো বেতারের প্রথম ঘটনা, এবং সেই ছবিটি এখনো আছে, বঙ্গবন্ধু সেই পোর্ট্রেটটি। 1981 সালের আরেকটি ঘটনা বলি। আমাদের কবি আহসান হাবিব, 40-এর কবি, দেশ উত্তর যখন বিভাগ উত্তর বাংলাদেশে আসলেন, 40-এর কবি আবুল হোসেন, তারপরে হচ্ছে আহসান হাবিব এবং আরেকজন ফটক আহমেদ, আমি নামটি বলি, 2 ধারার 2 কবি, ডানপন্থী কবি ছিলেন। তো আহসান হাবিবকে আবুল মনসুর আহমেদ সাহিত্য পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে ময়মনসিংহে। তো আমি সেদিনও জামালপুর থেকে ট্রেনে এসে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। সেটি হলো আহসান হাবিবকে দেওয়া হলো, সঙ্গে গিয়েছিলেন আমার বড় ভাই সাইফুল্লাহ মোহাম্মদ দুলাল, কবি নাসির আহমেদ থেকে শুরু করে যারা এই দৈনিক বাংলার সাহিত্য সম্পাদকের আশ্রয়, যারা কবিতা লেখায় হাত পাকাচ্ছিলেন। তো সেই সময় একটা স্মৃতি আছে আহসান হাবিবের সাথে প্রথম পরিচয়। যাক, আমার গ্রামের দিনগুলো কেটেছে অত্যন্ত মধুর, এবং সেই সময় বকুলতলা বলি, ট্রেন আসছে, বিকেলবেলা ট্রেনে প্ল্যাটফর্মে যাচ্ছি, ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, সেগুলো দেখা। নদীতে অনেক স্মৃতি আছে, সাঁতার কাটা থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে। গ্রামে আমি বলি যে মানে রেডিওর কথা বলেছে রবি, সেটি বলি, আমার জন্ম 1965 সালে, 1971 সালে আমার বয়স হলো 6 বছর। আমার গ্রামটিতে যখন আব্বার একমাত্র ছিল একটি ছোট্ট ট্রানজিস্টার, যেখানে এমআর আক্তার মুকুলের সেই চরমপত্র শুনে সন্ধ্যায় জ্যোৎস্না আলোকিত সেই উঠোনে, বাড়ির উঠোনে, এগুলো শুনে আমরা হাসতাম। তখন সেই সময় বুঝিনি কিছু, হয়তো সবাই হাসছে, আমি হাসতাম। আমার গ্রামে 2 জন রাজাকার ছিল, এরা শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। এরা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে আনার জন্য একবার চেষ্টা করলো। তো সেই সময় আমার দাদার বয়স, অনেক বয়স, প্রায় 90-95 হবে, আমার দাদিরও বয়স তখন 80 বছরের মতো। বাড়ি থেকে সবাই পালিয়ে গেল, একমাত্র মানে পরিবারের সবচেয়ে ছোট সদস্য হিসেবে আমি, দাদা এবং দাদি থাকলাম।
আমাদেরকে বাড়ির পাশে একটি জায়গায় আম গাছের তলায় বাংকার করে তার উপরে বড়ইয়ের কাটা দিয়ে ডাল দিয়ে সেখানে রাখা হয়েছে, নিচে পাটি বিছিয়ে 2 জগ পানি দিয়ে আর একটু খাবার দিয়ে ওনারা সবাই বাড়ি ছেড়ে চলে গেল। আমি, দাদা, দাদি। এটা সকালের ঘটনা। সন্ধ্যাবেলা নদী পার হয়ে, ব্রহ্মপুত্র নদী পার হয়ে, আর পাকিস্তানি হানাদার বাহিনী আসেনি, পরে সবাই ফিরে এসে আমাদেরকে সেখান থেকে ওঠালো। আমার মা একজন মুক্তিযোদ্ধা। কিভাবে? সেটি হচ্ছে আমার মামা একজন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন, আমার চাচা একজন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন। তারা দল বেঁধে, দেখা যাচ্ছে আমার চাচি, 2 চাচি আর আমার মা সারা রাত ধরে ভাত রান্না করছে। তারা কোনো টিম আসতো রাতে, কোনো টিম আসতো সকালবেলা। তাদের হাতেই প্রথম দেখেছি রাইফেল, চিনেছি আমি। তারপরে তাদের গোলা দেখেছি। তারা যখন প্রচন্ড ক্ষুধায় কাতর হচ্ছে, ওই মূলা ক্ষেত ছিল, ওই টিউবওয়েল ছিল, সেই সময় তারা দৌড়ায় গিয়ে হাত মুখ ধুয়ে, মানে এত ক্ষুধা লাগছে ভাত হয়তো হয়নি, তখন মূলা ক্ষেত থেকে নিয়েই কাঁচা মূলা খাচ্ছে। এই দেখেছি, তাদেরকে ফায়ার করতে দেখেছি সেই খোলাগুলো নিয়ে। তারা যখন খেয়ে দিয়ে চলে যেত, আবার আসতো, তখন আমরা, আমার চাচাতো ভাই, আমার সহপাঠী ছিল একজন, তাকে নিয়ে আমরা কলা গাছের ডগা দিয়ে বন্দুক বানাতাম এবং শুয়ে শুয়ে এরকম তাদের মতো মুক্তিযোদ্ধাদের মতো প্র্যাকটিস করতাম। যাই হোক, সেই যুদ্ধ স্মৃতিটি আছে। আল বদরকে দেখারও সুযোগ হয়েছে। মুক্তিযোদ্ধারা ধরে নিয়ে গেছে আমার বাড়ির পাশ দিয়ে, সেই ধুলি পথ সড়ক দিয়ে নিয়ে গেছে, সেটিও দেখার সুযোগ হয়েছে। এবং 7 ডিসেম্বর 1971 সালে যখন শেরপুর মুক্ত হলো, তখন সেই মুক্তিযুদ্ধে আমার মামা এবং চাচার 2 দল এসে আমার গ্রামের পাশে যে ফাঁকা মাঠটি ছিল সেখানে পতাকা উড়িয়ে, মানে শত শত গুলি তাদের যা ছিল সব ফায়ার করে উড়িয়ে দিয়েছে। এই আনন্দটাও দেখেছি আমি। তারপরে হচ্ছে যে ঢাকার গল্প, 1984 সাল থেকে বইমেলা যখন শুরু হলো, অমর একুশে গ্রন্থমেলা, সেই গ্রন্থমেলায় প্রতিটি বইমেলায় প্রতিদিন আমি গিয়েছি। যদি দেশের বাইরে না যায় থাকি, যদি কোনো অসুস্থ না থাকি, যদি বাংলাদেশের অন্যান্য জায়গায় যেয়ে না থাকি, তাহলে প্রতিদিন বইমেলায় গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তারপরের স্মৃতিটা আমি পরে বলি। আর কবিতা লেখা শুরু হলো আমার। আমি গবেষণাও করেছি। টেলিভিশন, রেডিওর আরেকটু কথা বলি বেতারের। সেই সময়টাতে আমরা 1984 সালে বেতার হলো আগারগাঁও। আমরা যখন যেতাম, কি একটা অনুষ্ঠান, লাইভ প্রোগ্রাম, জাহিদুল হক একটা লাইভ অনুষ্ঠান করছে, আমি করছি, তারপরে সাহিত্যের অনুষ্ঠান করছি। একটা সাহিত্যের অনুষ্ঠান দেখা গেল শেষের দিকে, আমি সবশেষ সাহিত্যের অনুষ্ঠান, অনেকগুলো লাইভ প্রোগ্রাম করেছি। সাহিত্যের অনুষ্ঠান 4টা, মাসের 4টা হয়। আসাদ চৌধুরী, কবি আসাদ চৌধুরী 2টো করেন, আমি 2টো করি। আমাদের যে এই যে স্ক্রিপ্ট নিয়ে যাচ্ছি, স্টুডিওতে ঢুকছি, কি যে একটা অন্যরকম একটা স্পিড, অন্যরকম সঞ্চালন, ভিতরে শিহরণ, এই প্রাণচাঞ্চল্য মানে আর জীবনে কোনোদিন পাবো না। টেলিভিশনে 1985 সালে প্রথম আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে, ফখরুল আবেদিন দুলাল সেটার প্রডিউসার, আর হচ্ছে আব্দুল মমিন চৌধুরী ধীমান নামে একটি অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠান কুইজ প্রোগ্রাম, সেখানে আমার প্রথম 85 সালে টেলিভিশনে যাওয়া। এবং সেকেন্ড প্রোগ্রাম ছিল সালেক খান প্রযোজিত অমর একুশের সেই স্মৃতির মিনার ভেঙেছে তোমার, রবি খুব ভালো আবৃত্তি করে, সেই কবিতাটির দলীয় বৃন্দ আবৃত্তিতে আমরা অংশগ্রহণ করেছি। কাজী আবু জাফর সিদ্দিকী আমাদের টিএসসি থেকে ধরে নিয়ে একদল সবাইকে নিয়ে, যারা আমরা চর্চা করছিলাম তখন, আমাদের নিয়ে সেই দলীয় বৃন্দ আবৃত্তিটি করেছিল। গভীর চোখের তারায় তারায় আমি এই পর্যন্ত থাকি, আবার রবির কথা শুনি। জি, দাদার কাছে ফিরছি আমরা। ধন্যবাদ শিহাব ভাই। মানে আপনার গল্প আর আমার গল্প তো খুবই এক হচ্ছে জামালপুর আর ফরিদপুর এরকম, ব্রহ্মপুত্র। আমিও টাঙ্গাইল, নদীচর, খালবিল, গটারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন, আর জামালপুর তার পাশের জন। আচ্ছা, আমি 71-এর গল্প বলতে গেলে তখন তো আমার বয়স মাত্র 2.5 বছর মতো। তখন আমার ওইসব স্মৃতি আমার মনে নেই, কিছু নেই। কিন্তু পরবর্তীতে যখন আমরা শরণার্থী ক্যাম্প থেকে দেশে ফিরে আসি ভারত থেকে, তখনকার স্মৃতিটা মনে হয় যে আমার স্মৃতি। আমি দেখি
আমি দেখতে পাই যে আমরা 1972 সালের খুব সম্ভব ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমরা ফিরে আসি। ফিরে এসে দেখি বাড়িতে ভিটে আছে, ঘর নেই। ভিটের উপরে শস্য বীজ পড়েছিল, তাই হলুদ সরিষায় ভরেছিল, এইটুকু মনে আছে, আর বেশি কিছু মনে নেই। আমরা তাঁবু নিয়ে এসেছিলাম বোধহয়, বা বাবা মা সেই মানে বাড়ির আমাদের গ্রামের সকলেই ক্যাম্পের তাঁবু নিয়ে এসেছিল, সেই তাঁবু দিয়ে আবার ঘর তৈরি করা। কিন্তু তার আগের যে গল্প, 71-এর যে ইতিহাস, সেটা মনে হয় কি যে আমার দেখা, আমি দেখেছি, সত্যি দেখেছি, কিন্তু সেটা আমার স্মৃতি নয়, আমার মায়ের স্মৃতি মনে হয়েছে আমার স্মৃতি। কিরকম যে আমাদের গ্রামে যে কজন মুক্তিযোদ্ধা ছিলেন, তারা চেয়েছিলেন গ্রামের সকলে চলে যাবে, যেহেতু গ্রামে থাকা নিরাপদ নয়, পাক হানাদার বাহিনী যখন তখন আক্রমণ করতে পারে। তো তারা মানে তখন বলতো আমাদের গ্রামের লোকে মুক্তির লোক, মুক্তি বাহিনী। এই মুক্তির লোকের আমাদের গ্রামের সেই তখন মুক্তিযোদ্ধারা আমাদেরকে গ্রাম থেকে বের হয়ে যাবার জন্য, নিরাপদে ভারতে গিয়ে আশ্রয় নেবার জন্য সহযোগিতা করেছিল। এবং গ্রামের সকল মানুষ একসঙ্গে একদিন সন্ধেবেলা এক হয়ে গরুর গাড়ি, মহিষের গাড়ি, এগুলোতে সব কিছু তুলে নিয়ে তারপরে আবার দূরে আরেকটি গ্রাম, সেই গ্রামে আবার আত্মীয় স্বজন, সেখানে গিয়ে আবার একসঙ্গে রান্না করে খাওয়া, আবার আরেক গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এরকম যেতে 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 তারপরে মেহেরপুরের ওই দিক দিয়ে করিমপুর শিকারপুর বর্ডার হয়ে আমরা চলে যাই। যাই হোক, সেই গল্পটা যেহেতু আমার একেবারেই আধো স্মৃতি অথবা আমার মায়ের স্মৃতি জড়ানো, অতএব সেখান থেকে আমি একেবারে সরাসরি চলে আসি লেখালেখির জায়গায়। আমি একেবারে ছোটবেলায় ওই সিলেটে অঙ্ক লিখতে লিখতে ছড়া লিখতাম, আবার মুছে ফেলতাম। অঙ্ক করছি মানে আমাদের তখন ক্লাসরুম গুলোর মাঝখানে কোনো বেড়া ছিল না, লম্বা একটা বিল্ডিং, মানে বিল্ডিং উপরে টিন শেড, উপরে টিন দেয়া, তো 3টা ক্লাস, মানে 3, 4, 5, মানে প্রথমে একেবারে সকাল 8টায় হতো ছোট 1, বড় 1, ক্লাস 2, আর ওদের ছুটি হয়ে গেলে তখন হতো ক্লাস 3, 4, 5। আমার ক্লাস 3 থেকে যদি গল্পটা বলি, সেখানে এরকম যে অঙ্ক স্যার করাচ্ছেন, মাস্টার মশাই আমরা বলতাম, তো অঙ্ক লিখছি, লিখতে লিখতে দেখা গেল ওই সিলেটটা জমা দেওয়া হতো, দেখে আবার দিয়ে দিতেন যা। তো আমি হয়তো আগে জমা দিয়ে দিয়েছি, আমি পেয়ে গেছি, তো সবার সিলেটের মানে অঙ্ক ঠিক আছে কিনা দেখতে দেখতে তো আধ ঘন্টা লেগে যেত। তো আমি হয়তো দেখা গেল 20 মিনিট সময় পেয়ে গেছি, ওই 20 মিনিটে আমি তখন ছড়া লিখতাম, আবার মুছে ফেলতাম যাতে কেউ না দেখে। কিন্তু প্রথম আমার যেটা মনে আছে যে আমরা যখন আমি খুব সম্ভব ক্লাস 6-এ পড়ি যখন, তখন দেয়াল পত্রিকা করতে চাইলাম, আমি নিজে একটা দেয়াল পত্রিকা করব। স্কুলে যেহেতু দেয়াল পত্রিকা হয়, আমি নিজে দেয়াল পত্রিকা সম্পাদনা করব। তো এরকম যারা কবিতা লেখে এবং বড়দের কাছেও, একজন ফার্মেসিতে বসেন রামকৃষ্ণ দত্ত, তো রামদাস নিজে কবিতা লেখে, এরকম বেশ কয়েকজন যারা সিনিয়র বড়রা, তাদের কাছে কবিতা চাইলাম। ছোটরা সবাই মিলে মানে আমাকে লেখা দিল, সেই লেখাগুলো কপি করে দেয়াল পত্রিকা 2টা বড় আর্ট বোর্ড বা আর্ট পেপার যেটাকে বলা হয়, সেটার মধ্যে ছবি টুপি এঁকে সবকিছু করলাম। এবার আমাদের গ্রামে যে দেয়াল আছে, যে মানে দালান বাড়ি আছে, সেই দালান বাড়িতে প্রচুর সাপ, সেই দালান বাড়ি ভেঙে গেছে প্রায়, সে বসবাসের অযোগ্য। তো সেখানে সেই দেয়ালে আমি পত্রিকা লাগাবো কি করে? তাহলে আমাদের গ্রামে তো কোনো দেয়াল নেই, মাটির বেড়া আছে, বাঁশের বেড়া বা টিনের বেড়া, তাহলে আমার পত্রিকা আমি কোথায় লাগাবো? পরে বুদ্ধি বের করলাম যে গ্রামের 2 প্রান্তে 2টি বটবৃক্ষ আছে, বট গাছের গায়ে পত্রিকা লাগিয়ে দিলাম। পরের দিন আমার হেডমাস্টারকে এসে বললাম যে স্যার, আমাদের গ্রামে তো দেয়াল নাই, তো গাছের গায়ে লাগিয়ে দিছি পত্রিকা। তাই? তো কোন গাছে? বট গাছ। বট গাছকে আরেকটু ভালো করে কি বলা যায় বলতো? যে বটবৃক্ষ। বলে যা, তোর পত্রিকাটা দেয়াল পত্রিকা না, এটা হলো বৃক্ষ পত্রিকা হয়ে গেল। তা আমি শিহরিত হয়ে গেলাম যে নতুন একটা নাম। বলে যে তুই মনে হয় এটা প্রথম করলি, যে একটা পত্রিকা হয়ে গেল, সেটা বৃক্ষ পত্রিকা। এই হচ্ছে আমার লেখালেখি শুরু। আর সেখানে আমি যে কবিতাটা লিখেছিলাম, সেসব কবিতা তো হারিয়ে গেছে। গ্রামে তখন জগন্ময় মিত্রের গান মাঝে মাঝে শুনতাম, মানে কারো বিয়ে উপলক্ষ বা কোনো কিছু একটা অনুষ্ঠান, ওই বাজার থেকে মাইক আসতো,
মাইক ভাড়া করে আনা হতো, গ্রামোফোন বাজানো হতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। তো তখন জগন্ময় মিত্রের গান তুমি আজ কত দূরে, এই গানটা আমাদের তখন ওই গানের তো শোনার বয়স না, কিন্তু ভালো লাগতো শুনতে। শুনে ওইটা অনুকরণ করে লিখলাম, আমার সোনার বাংলা তুমি আজ কত দূরে, তোমাকে শুনি জাতীয় সঙ্গীতের সুরে সুরে তুমি আজ কত দূরে। তার মানে যে সোনার বাংলা জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে, স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে গাইছি আমরা রোদে পুড়ে, সেই সোনার বাংলার সঙ্গে মিলছে না। এইটা আমার মধ্যে একটা তাড়না তৈরি হলো, এবং জগন্ময় মিত্রের গান শুনে ওইটাকে অনুকরণ করে আমি একটি বেশ একটা নাতি দীর্ঘ কবিতা লিখে ফেললাম। এই হচ্ছে আমার প্রথম কবিতার স্মৃতিটা, এরকম মনে আছে। কিন্তু আমার প্রথম কবিতার খাতাগুলো আমি হারিয়ে ফেলেছি। আমি পরপর ছোট ছোট দুটি কবিতা, আমি যে ছড়া লিখতাম সেই ছড়ার প্রভাবযুক্ত কবিতা, যা 1985 সাল চিহ্নিত রয়েছে, সেইখান থেকে আমি ছোট্ট দুটি কবিতা পড়ে শোনাচ্ছি শিহাব ভাই। আর এই কবিতার বইটার নাম হচ্ছে অবুঝ সবুজ প্রেম, তাই তো? হ্যাঁ, অবুঝ সবুজ পদাবলী। এটা আমার প্রথম কবিতার বই, কিন্তু যেহেতু স্বরবৃত্ত ছন্দ এর মধ্যে বেশি, মাত্রাবৃত্ত ছন্দ বেশি, এই বইটা কিন্তু আমি প্রথমে বের করিনি। প্রথম পাণ্ডুলিপি তৈরি করার পরেও আমি ছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে, শিহাব ভাই জানেন, তো মাজার ভাই আরো আমিরুল ভাইয়ের বলে, দূর মিয়া, এটা তো এই সেই কেলে কবিতা হয়ে গেছে, তুমি কি লিখছো এগুলা, এগুলো তো তোমার গদ্য কবিতা লাগবে। তা আমি তখন সাহস পেলাম না। তারপরে আমি প্রথম বই বের করলাম, দুঃখ পড়েছে দীর্ঘ পাঞ্জাবি, বলে যে এইটা ঠিক আছে। আমার ওই প্রথম পাণ্ডুলিপি, সাজানো পাণ্ডুলিপিটা পড়ে রইলো। কিন্তু আমি বিদেশে আসবার পরে, এটা 2018 সালে আমার প্রথম কবিতার বই বের হলো, কিন্তু আসলে প্রথম কবিতার বই বের হয়েছে 2003-এ, সেটা হচ্ছে দুঃখ পড়েছে দীর্ঘ পাঞ্জাবি। কিন্তু প্রকৃতপক্ষে অপ্রকাশিত প্রথম কবিতার পাণ্ডুলিপিটা হচ্ছে অবুঝ সবুজ পদাবলী। সেখান থেকে আমি একটু 85 সালে যে লেখা, সেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি। মানুষ আমি, বৃক্ষ হয়ে দেখছি আকাশ, পাখি তুমি, স্বাধীন তুমি, উড়ে ঘুরে ডালের পরে সুরটি করে কত গাছের গল্প বলো। মানুষ আমি, মন যে আমার মেঘের মতো, ওড়ার ডানা পাইনি বলে বৃষ্টি মাথায় ছাতার মতো ভিজতে থাকি, স্বপ্ন দেখি পাখি হব। মানুষ আমি, আমারও তো নদীর মতো গল্প আছে, শেকড় এবং মাটির গাঁথা, অঙ্কুরিত হবার পরে শরীর জুড়ে ছুরির ক্ষত। মানুষ আমি, বৃক্ষ হয়ে ত্যাগ শিখেছি, ক্লান্ত ডানার ভার নিয়েছি নরম ডালে, কোথাও আমার হয়নি যাওয়া, পাখির চোখে দেখছি বিশ্ব। আরেকটা কবিতা পড়ে আমি শেষ করছি। মাটির পরে আমি তো এক রেলের লাইন, পাঁজর আমার পিষে মিশে যাও চলে যাও দূরের শহর। আমি তো এক নলিয়া গ্রাম, একলা একা রেলের ঘন্টা বাজিয়ে দিই যাবার বেলা টিকিট কাটার। আমি তো এক রেলের কামরা, যাত্রী সকল জানলা খুলে দেখো তোমরা চুপটি পাখির বসে থাকা। এই হচ্ছে আমার প্রথম জীবনের কবিতা। তালি দিলাম। এর মধ্যে একটা আমার মনে হয় যে শিহাব ভাই কবি হিসেবে, মানে যেহেতু আমাদের বড় ভাই, তো সেই জায়গাটায় বলবো যে কবিতার মধ্যে আছি, কিন্তু একটা শৈশবের গন্ধযুক্ত এবং এরকম একটা ছড়া বা একটা ছন্দ এর মধ্যে আছে, কোনো না কোনো প্রভাবও এর মধ্যে আছে। আমি এটুকু বলেই থামি, আবার আমরা শিহাব ভাইয়ের কথা শুনি। কবিতার থেকে কবিতার মধ্যে যাই, কবি শিহাব সাহেবের কবিতা একটু আমরা শুনে নিতে চাই অন্য কথা বলার আগে আর কি। আমরা ছোট হলেও একটা কবিতা শুনতে চাই। জনাব শিহাব সাহেব, আমাকে শুনছেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমার প্রথম কবিতার 4টি লাইন বোধহয় মনে আছে। প্রথম কবিতা যেটা লিখি সেটা হচ্ছে, আমি যে বলছিলাম যে আশেক মাহমুদ কলেজে জামালপুরের সেই স্নিগ্ধ শহর, আর যেহেতু দুলালকে বলি, দুলাল মধুপুরের টাঙ্গাইলের লোক। আমরা কলেজ থেকে প্রথম আমি যে বনভোজন যাই যেটা, সেটা হচ্ছে প্রথম সেই ইয়েটা পেয়েছিলাম মধুপুর, সেই চুনিয়া কটেজ, যেটা হচ্ছে রফিক আজাদের সেই বিখ্যাত গ্রন্থটির নাম। সেই চুনিয়া কটেজে আমরা
প্রথম পিকনিকে গিয়েছিলাম কলেজ থেকে, সেটি একটা অন্যরকম স্মৃতি। সেইখান থেকে ফিরবার পর কোন এক কলেজ বালিকা দেখে, যে কলেজ বালিকাটি পরবর্তীতে জামালপুর থেকে অন্য শহরে চলে যায়, তাকে নিয়ে এই কবিতাটি। এটি অকপটে স্বীকার করছি, রবিও আছে। এই শহরে তুমি এখন সুখেই আছো, তোমার স্মৃতি বুকের ভেতর লুকিয়ে রাখি, বাইরে যখন গোলাপ ফুলে বৃষ্টি ঝরে, তুমি তখন একলা থাকো ওই নগরে। এই পর্যন্ত মনে আছে, আর নাই কবিতাটি, গ্রন্থেও নাই। এটি হচ্ছে সেই কবিতাটি। হ্যাঁ, এই শহরে তুমি এখন সুখেই থাকো, তোমার স্মৃতি বুকের ভেতর লুকিয়ে রাখি, বাইরে যখন গোলাপ ফুলে বৃষ্টি ঝরে, তুমি তখন একলা থাকো ওই নগরে। ছন্দে লেখার চেষ্টা করেছি। তখন আমরা জানি যে রবিও আমার চেয়ে অনেক অভিজ্ঞ। রবি নানামাত্রিক মানুষ, কিন্তু অভিধান লিখেছে, বানান নিয়ে লিখেছে, আবৃত্তি নিয়ে লিখেছে, কবিতা লিখেছে, প্রবন্ধ লিখেছে, উপস্থাপনা লিখেছে। মানে হেন কোনো মানে লেখালেখির ইয়া নাই, অত্যন্ত তার কাজগুলো। হ্যাঁ, এবং রবির সাথে আরেকটি স্মৃতি আছে, যে আমার প্রথম গ্রন্থটি রবি করেছে। এইটি আমার সুখ স্মৃতি, আমি সবসময় বলি এই কথাটি। 2003 সালে যে বইটি পানিনি প্রকাশনী শুরু করলো, এবং রবিরও বই বেরিয়েছে সেই ওই একই বছরে অনন্যা থেকে 3 সালে একই জায়গায়। এবং সেটি হচ্ছে, রবি তোমার মনে আছে কিনা, তোমার বইটি আমাকে দিলে, আমার বইটিও আমাকে দিয়ে সেটা হচ্ছে পুকুর ঘাটের পাশে বাংলা একাডেমিতে। হ্যাঁ, দুইজনের বই দেখছি আর আনন্দ করছি। এটি একটি অসাধারণ স্মৃতি আমাদের। যাই হোক, আমি ছোটবেলার কয়েকটি ছোট্ট মজার ঘটনা বলি। এগুলো আসলে আমার 2 পুত্র, তারাও জানে না। সেটি হচ্ছে, আমি একদিন স্কুলে, আমার প্রাইমারি স্কুলের ইংরেজি শিক্ষক, আমি একটু দেরিতে যাওয়াতে কি করলেন উনি, বললো যে দেরি করেছে কেন, পড়া পারবে না, তাহলে তোমাকে নীল ডাউন হও। তো আমি সেই শব্দটি প্রথম শুনলাম, নীল ডাউন। আমি স্যার, আমি শব্দটা তো বুঝলাম না, নীল ডাউন মানে কি করতে হবে? তো আমার ক্লাসের একজন বলল কি, এই তুই জানিস? যে স্যার আমি জানি নীল ডাউন। ঠিক আছে, আজকে নীল ডাউন হও। তো সে নীল ডাউন হলো, বেঞ্চের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তো আমি বললাম কি, স্যার আজকে তো আমি শিখলাম, আরেকদিন করব। আরেকদিন তো আর হয় না, ও আমার বদলে সে নীল ডাউন হলো। আরেকটি বলি, আমি এখন সিগারেট খাই না, সিগারেট খাওয়াটা নিষেধ। আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার এক বন্ধু ছিল, সে বিড়ি টানতো, সেই বিড়ি। আমরা যখন স্কুল থেকে, বাড়ি থেকে স্কুলে যেতাম, তখন বলে যে দাঁড়া এখানে। ও আরেক বাড়ি থেকে, চুলার আগুন থেকে বিড়ি ধরাই নিয়ে এসে বলে যে ধর, টানতে। সেটি দুষ্টামি। বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, ওই পেয়ারা পেকে আছে, আমাদের এলাকায় বলে সবরি, তারপরে হচ্ছে আম, ডাব, এগুলো চুরি করে খেতাম। খুবই। হ্যাঁ, ফরিদপুরে কি বলে? সবরি বলে, পেয়ারাকে সবরি বলে। হ্যাঁ, পেয়ারাকে সবরি বলে। এগুলো আমরা চুরি করে খেতাম। আমরা বর্ষার সময় যখন নদী ভরে যেত, আমরা তীর থেকে দৌড়ায় লাফ দিয়ে আমরা নদীতে সাঁতার কাটতাম। গরুর উপর দিয়ে নদী পার হয়েছি। কলেজের আরেকটি ঘটনা বলি, সেটি হচ্ছে, আমার এক বন্ধু ছিল, এখন বেলজিয়ামে থাকে, বাবু। ও খুব দুষ্ট প্রকৃতির ছিল। তো যখন ওই টিফিন পিরিয়ড হইতো 1টার সময়, তখন আজান দিত। তো আমরা ক্লাস থেকে বের হইতাম, মেয়েরাও বের হতো, আমরা তো সহশিক্ষা ছিল। তো মেয়েরা বের, আজান দেওয়ার সাথে সাথে মেয়েরা ওড়না দিত। তখন বাবু কি করবে, ওদের সাথে দুষ্টামি করতে গিয়ে নিজের শার্টটা খুলে মাথায় দিত। এটা একটা দুষ্টামি। আরেকটা দুষ্টামি হলো, আমাদের লাইব্রেরিয়ান ছিল মুজিবুর রহমান স্যার। তো উনি খুব লম্বা, ফর্সা, বাংলায় খুবই মানে পাকা মানুষ। তো উনার 3টি মেয়ে সুন্দরী। তো একটা আমাদের সাথে পড়তো, আর একটা স্কুলে পড়ে, আর একটা পাশ করে গেছে। তো বাবু করতো কি, স্যার আপনার মেয়েকে বিয়ে করব, হাত উঠাইতো। স্যার দূরে থেকে বলতো কি, ওয়ালাইকুম আসসালাম। এইসব দুষ্টমি, অনেক দুষ্টমি ছিল কলেজে। হ্যাঁ, যা হোক, লেখালেখির কথা বলি।
আমার লেখালেখি শুরু হলো আসলে 80-র দশকেই, যখন কলেজে ফার্স্ট ইয়ারে, সেখান থেকে লেখালেখি শুরু। আমি লিখছি, আমার 10টি কবিতার বই বেরিয়েছে। বাংলা একাডেমির ফোকলোরে জুনিয়র ফোকলোর ফেলোশিপ করেছি সেইখানে 95 সালে। সেখান থেকে আমার প্রথম গ্রন্থ বের হয় বাংলাদেশের পুতুল নাচ। এরপরে গবেষণা করি, পিএইচডির বিষয় হচ্ছে বাংলাদেশের কোচ জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের অধীনে আমি এটি কো গাইড ছিলেন জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। সেখান থেকেই আমি পিএইচডি করেছি। আমার গবেষণার বই আরেকটি আছে, বাংলাদেশের হাজং জনগোষ্ঠী। এবং বাংলা একাডেমির যে এই লোকজ গ্রন্থমালা করেছে, সেইখানে শেরপুর জেলার প্রধান সমন্বয় কাজটি আমি করেছি। যেটি বাংলা একাডেমিকে একটি অপবাদ দিই, সেটি হচ্ছে সমস্ত কাজ আমরা করেছি সম্পাদনা, কিন্তু আমাদের প্রধান সমন্বয়ক আমি জানি না, আজ পর্যন্ত জানি না, আমি প্রশ্নও করি নাই যে প্রধান সমন্বয়ক কি করে হয় একটি গ্রন্থে। গ্রন্থে তো সমন্বয়ক হয় না, আমাদের নাম দিয়েছে প্রধান সমন্বয়ক, সম্পাদক, নির্বাহী সম্পাদক, সম্পাদক, প্রধান সম্পাদক, সব হচ্ছে তারা। যা হোক, সেইখান থেকে আমার একটি গ্রন্থ বেরিয়েছে, শেরপুর জেলার লোক সংস্কৃতি নিয়ে একটি বইটি। এটার মাননীয় প্রধানমন্ত্রীর হাতেও গিয়েছে। আমি সেই দিক দিয়ে দুটো বই সম্পাদনা করেছি। ভ্রমণ নিয়ে একটা লেখা লিখেছি, একটা গ্রন্থ, প্রবন্ধের একটি গ্রন্থ আছে। সব মিলিয়ে আমার 21টি গ্রন্থ। কবিতার 11তম গ্রন্থটি বের হবে আগামী বছর। এই হচ্ছে মোটামুটি লেখালেখি করে আমি, আমার যেটা হচ্ছে যে 1984 সাল থেকে ঢাকায় যখন এলাম পাকাপোক্তভাবে, তখন থেকে কবি সুফিয়া কামাল, কবি আহসান হাবিব থেকে শুরু করে শামসুর রহমান, যারা বলেন, প্রত্যেক কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বিভিন্ন ক্ষেত্রের যারা আছে তাদের কাছে গিয়েছি। এখনকার প্রজন্মের মধ্যে যে অভাবটি আমি লক্ষ্য করি, তারা বড়দের কাছে, বড়দের সম্মান করে না, আমি অকপটে স্বীকার করছি, বড়দেরকে সম্মান করে না। তারা হচ্ছে শিখতে চায় না, পড়তে চায় না, অভিজ্ঞতা নিতে চায় না। আমি বাংলাদেশ টেলিভিশনে যখন অনেক ধরনের প্রোগ্রাম করছি, ধারা বর্ণনা থেকে শুরু করে উপস্থাপনা, আমি টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে এখন বোধহয় আমি একমাত্র, যেটি হচ্ছে অডিশন দিয়ে পাশ করে আমি সেখানকে তালিকাভুক্ত উপস্থাপক, এবং সেটি হচ্ছে সাধারণ, তারপরে উচ্চ, তারপরে বিশেষ গ্রেডের এখন উপস্থাপক। কিন্তু এখন যারা উপস্থাপনা করে আমি জানি না তালিকাভুক্তি নাই। আমি যখন, এবং রবিও ছিল, যে বাংলাদেশ টেলিভিশনে তখন কারা ছিলেন, সৈয়দ সালাউদ্দিন জাকি, আপনি ধরেন মোস্তফা কামাল সৈয়দ, নওয়াজ আলী খান, কাজী আবুল সাবর সিদ্দিকী, মোহামিদ, আমি কার কথা বলবো, সালেক খান, এই যে হাবিব ভাই মারা গেলেন, হাবিব হাসান, কার কথা বলবো, এক একটা দিকপাল, এক একজন প্রযোজক। তো আমি যখন অনুষ্ঠান, নানামাত্রিক অনুষ্ঠান করছিলাম, ধারা বর্ণনা থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা। একটি ঘটনা বলি, জাফর ভাই ডাকলো, তুমি বিশ্ববিদ্যালয়ে আসো, দৌড়াই আসো। আমি গেলাম, পহেলা ফাল্গুন, আমাকে নিউজ প্রিন্টের সেই প্যাড দিল এবং কলম দিল, বলে যে এখন লেখো, মানে অনুষ্ঠান ঘোষণা হবে, তুমি লেখো আজ পহেলা ফাল্গুন। আমি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা দিলাম, হ্যাঁ, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, দিয়ে লিখে আমি দিচ্ছি। মেহেদি হাসান আরেকজন আবৃত্তি শিল্পী, সে তখন অনুষ্ঠান ঘোষক, সে পড়ছে এটা। এরকম অনুষ্ঠান করেছে। তারপরে জাফর ভাই এবং হামিদ ভাই বললেন যে আমাদের দেশের যুব সেক্টরটা অত্যন্ত মানে নাজুক অবস্থায় আছে, তাদের কর্মসংস্থান বিষয়ে একটি অনুষ্ঠান করার জন্য আমি এইটি প্রপোজাল দিলাম। সেটি পাশ করে দিয়ে আমি তখন সৈয়দ সালাউদ্দিন জাকি, দেখেন, আমাকে বললো যে হামিদ ভাই বললো যে তুমি একদম পার্মানেন্ট উপস্থাপক হয়ে যাও। সেটি হচ্ছে, আমি তখন অডিশন দিতে গেলাম। আমার অডিশনে সৈয়দ সালাউদ্দিন জাকি তখন শাহবাগে ডিজির অফিসে, আমি তখন অডিশন দিলাম, আমাকে অডিশন পাস হলো। আমি ফিল্ডে নেমে গেলাম। একদিক দিয়ে আমার মাটিও মানুষ, আরেক দিক দিয়ে হচ্ছে আমি অভিযাত্রা নামে অনুষ্ঠানটি শুরু করলাম। সেটি হচ্ছে যুব কর্মসংস্থান বিষয়ে। সেই অনুষ্ঠানটি আমি 61টি জেলা কভার করেছি। 175 পর্ব বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করেছি, 175 পর্ব বাংলাদেশ টেলিভিশন। দুঃখের সাথে বলি, আমি সেই একটি টেলিভিশনের এই একটি পর্ব, একটি ক্যাসেট আছে কিনা আমি জানি না, এগুলো লাইব্রেরিতে আছে কিনা জানি না।
আমি বাংলাদেশের শুধু লক্ষ্মীপুর এবং বরগুনা ছাড়া বাকি প্রত্যেকটা জেলায় অনুষ্ঠান করেছি। আমি অনুষ্ঠানটা করেছি কেন? বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন দীর্ঘ 9টা বছর আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করেছি। 80-র দশকে আমরা যখন কবিতা লিখি, আমাদের জীবন যন্ত্রণা ছিল। আমার জীবন থেকে 4 বছর পিছিয়ে গেছে, আমরা 4টা বছর সেশন জেটে আমরা চলে গেছি। তারপরে যে সরকার এসেছে, আমাদের কোনো চাকরি হয়নি। টেলিভিশনে আমার চাকরি হয়েছিল, কিন্তু ওখানে চাকরি করতে দেয়নি। কর্মচারী ইউনিয়ন তখন বললো যে, আমি শাহজাহান খন্দকার আমার খুব প্রিয় বন্ধু ছিল, আমরা দুজন টিএসসির ওয়ালে শুয়ে থাকতাম, আমরা রেডিওতে বিভিন্ন সেকশনে আমরা বেতারে অনুষ্ঠান করতে যেতাম। টেম্পো দিয়ে আমরা টেম্পোতে উঠে, তখন টেম্পো ছিল ধোয়া, আমরা দুজন বসে টেলিভিশনে যেতাম, দুপুরে টিএসসিতে অল্প একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওখানে যেতাম টেলিভিশনে। তখন আল কোরআন নামে একটি অনুষ্ঠান ছিল, সেটির আমরা ভয়েস দিতাম। আমরা টেলিভিশন থেকে যে চেকগুলো পাইতাম, বেতারে বিভিন্ন বাণিজ্য কার্যক্রম, কৃষি কার্যক্রম, তারপরে জনশিক্ষা, জনসংখ্যা, এইসব বিভিন্ন সেকশনে আমরা কাজ করেছি। যুবতরঙ্গ যে অনুষ্ঠানটি, সেটির বহুদিন আমি উপস্থাপনা করেছি। এই যে আপনি সাজুর কথা বললাম, শাহজাহান খন্দকার প্রথমে অডিশন দিয়ে ফেল করলো। ফজলে খুদা, ওই যে সালাম সালাম হাজার সালাম যে গানটি লিখেছেন, শামসুল ইসলাম, কবি শামসুল ইসলাম, হেদায়েত সাহেব ছিলেন, গল্প লিখতেন। সেই সময় মানে প্রডিউসার কি বাঘা বাঘা একজন প্রডিউসার, অনুষ্ঠান সংগঠক, তাদের কাছে আমরা যেতে, ফজলে খোদা বললো যে ঠিক আছে, তোমার বন্ধুকে নিয়ে আসছো, অডিশন দাও। সে অডিশন দিয়ে প্রথম ফেল করলো সে। তারপরে আমি ফজলে খোদা ভাই আবার তাকে অডিশন নিল। সেই যে শাহজাহান খন্দকার, একজন শাহজাহান খন্দকার তৈরি হয়েছে বেতার থেকে, সে মহানগর অনুষ্ঠানটি হতো, সর্বোচ্চ রবি করেছে এগুলো। তো সেই অনুষ্ঠানগুলোতে পাকাপোক্ত অডিশন দিয়ে পাশ করে সেই যে বেতারে অনুষ্ঠান করা, টেলিভিশনে সে অডিশন দিল, স্ক্রিন টেস্টে হয় না। তারপরে আমরা তথ্যমন্ত্রীকে, আজকে সে শাহজাহান মারা গেছে, আমি বলি যে তখন তথ্যমন্ত্রী আবু সাইদ, তার কাছে গেলাম যে স্ক্রিন টেস্ট, বলছে ঠিক আছে তারটা দেখো, বেতারে বলে সে টেলিভিশন অনুষ্ঠান করতো। এই শাহজাহান খন্দকার, শাহাদাত হোসেন নিপু, তারপরে অনেকে, একজন মারাও গেছে। আমরা সেই সময়ে একদল যুবক আমরা তখন টেলিভিশনে যেতাম, যে সেই নেপথ্যে ধারা বর্ণনা করতাম। আমাদের সেই মধুর দিনগুলো, কষ্টের দিনগুলো সব মিলিয়ে একটি স্মৃতিময় দিন আমাদের গেছে ঢাকা শহরে। আচ্ছা, তারপরে আসি যে এই যে আমি টেলিভিশন অনুষ্ঠানটা কেন করেছি, আমার দুটো কারণে। দেখলাম যে আমার চাকরি এই মুহূর্তে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি চাকরি না, আমার একদিক দিয়ে তো আমাকে যেতে হবে, এগোতে হবে, আমি কেন থেমে যাব? তো আমি রবীন্দ্রনাথের সেই কথাটি মনে হচ্ছে, দেখা হয় নাই চক্ষু মিলিয়া। আপনি জানেন যে আলী ইমাম প্রডিউসার ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরে, আমি এখন যেখানে কিউরেটর হিসেবে, কিপার হিসেবে আছি, সেইখানকার তখনকার ডিজি ছিলেন ডক্টর এনামুল হক। একটি অনুষ্ঠান করতেন, চোখ দেখা হয় নাই চক্ষু মিলিয়া, সারা বাংলাদেশের যে স্মৃতি ইয়েগুলো ছিল, আমাদের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন। তো আমারও তো সেই রবীন্দ্রনাথের সেই উক্তিটি আমার মনে হলো যে দেখা হয় না চক্ষু মিলিয়া, এই যে মানে বিন্দুতে সিন্ধু হয়। হ্যাঁ, তো সেটি আমাকে দেখতে হবে, আগে বাংলাদেশকে আমাকে দেখতে হবে। আমি সেই বাংলাদেশ দেখার জন্য বরং এটি নিয়েছি, আগে বাংলাদেশকে ধারণ করি আমি, তারপরে আমার হচ্ছে অন্য কিছু। আমি জীবনের অভিজ্ঞতা নেওয়ার জন্য যেহেতু লেখালেখি করি, এবং আমার সবুজ বাংলাদেশকে আমি দেখতে চাই, যে রক্তে কেনা বাংলাদেশকে, যে পতাকাটি উড়ে। আমি সেই মুক্তিযুদ্ধ দেখেছি। আরেকটি কথা বলি, সেই সময় এক রাজাকারকে দেখার সুযোগ হয়েছিল আমার, আমি বলি তার নাম সোরহাব রাজাকার। নান্দিনা যে মফস্বল শহরের কথা বললাম, ব্রহ্মপুত্রের পারে, সেইখানে সেই রাজাকার ওই এলাকার এই পাকিস্তানি দোসরদের সে প্রধান হয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে। তাকে কেটে লবণ দিয়ে তাকে একটা ভ্যান গাড়িতে উঠিয়ে, রিক্সায় উঠিয়ে, তখন ভ্যান গাড়ি ছিল না, রিক্সায় উঠিয়ে তাকে সমস্ত এলাকা ইয়ে করেছে। সেই রাজাকারকে দেখতে গিয়েছিলাম, এবং তারপরে সে যন্ত্রণায় মারা গেছে। সে এই যে দেখা, 71 সাল আমি দেখেছি, 71 সালে মানুষের দুর্বিষহ যন্ত্রণা দেখেছি। আমি একটি কবিতা আজকে পড়ব, যে কবিতাটি আমার, এই কবিতাটি পড়লে বুঝতাম, ফরিং এর পাখাপুরের প্রথম কবিতা, যে ব্রহ্মপুত্র নদী। এবং আরেকটা স্কুলের কথা বলি, এই স্কুলের আমি হোস্টেলে তখন থেকে পড়াশোনা করেছি, একটা পুকুর ছিল, সেখানে সাঁতার কেটেছি, বাস্কেটবল খেলেছি, সমস্ত ওখানে খেলার সমস্ত আয়োজন ছিল। তারপর হচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, ওনার নাম হচ্ছে বঙ্কিম বিহারী রাউত, অসাধারণ
সেই ফর্সা লম্বা ধুতি পরে যখন ঘিয়া রঙের যখন পাঞ্জাবি পরে ধুতি পরে আসতেন, মনে হতো যে মানে পৃথিবী বাংলাদেশের যে আমাদের স্টুডেন্ট লাইফ, আমরা ভয়ে ধরে যেতাম। তো সেই এক সময় আমার আব্বাও তার ছাত্র ছিলেন। বঙ্কিম স্যার বললেন যে ওনার সব ছেলে মেয়ে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় চলে গেছেন, তো বৌদি এবং স্যার থাকেন। আমাকে হোস্টেল থেকে উনি নিয়ে আসলেন, নিয়ে এসে বললো থাকো। তো আমরা 3 জন স্টুডেন্ট থাকতাম। আমাদের যখন পড়তে পড়তে সন্ধ্যাবেলা আমাদের ইংরেজি পড়াচ্ছেন তার বাসায় বিনা পয়সায়। পরে তো আমি যখন ঘুমিয়ে যেতাম বলে দাঁড়ায় ওই সবুজ গাছ দেখো, চোখের জ্যোতি বাড়বে। ভোর 5টার সময় উঠিয়ে পাশেই রেল স্টেশন এবং তার পাশে একটা সবুজ মাঠ আছে, উঠাই নিয়ে আমাদেরকে ওখানে করাতো, ওই যে ঘাসের সবুজ ঘাস, শিশির পড়া সবুজ ঘাসের মধ্যে হাঁটাতেন। বলতেন যে চোখের জ্যোতি পাবে, হাট আমার সঙ্গে সকালবেলা। এই যে প্রাণচাঞ্চল্য, একটা জীবনের অভিজ্ঞতা নিয়েছি। হাঁটতে হাঁটতে ট্রেন যাচ্ছে, ওখান থেকে বেগুনের বস্তা যাচ্ছে ঢাকায় নান্দিনা থেকে। তখন বললো যে এইটা কি, নাম কি বল। আমরা বেগুন। তো বললো ইংরেজি জানিস? না। বল এটা ব্রেঞ্জেল, বেগুন। কৃষ্ণচূড়া দেখাইছে, কৃষ্ণচূড়া, যে বাংলাদেশে কৃষ্ণচূড়া কে আমদানি করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণচূড়া আবিষ্কার। এইভাবে কথার চলে। যেমন একজন কাজী মদিনা আপার কথা বলি। 60-এর দশকের আমাদের সেই মদিনা আপা হচ্ছে কামাল লোহানী, তারপরে গোলাম মোস্তফা, যারা আমাদের আবৃত্তির প্রথম যারা সেই সময়, উনি বললেন যে আমি ভূগোল পড়াতে গিয়ে স্টুডেন্টদের আমি বলতাম কি, আচ্ছা বলো তো হুমায়ুন আজাদকে চিনো? বলে চিনি। হুমায়ুন আজাদের একটি গ্রন্থের নাম আছে, বলো তো কি? তাও বলতে পারে না। বললো যে 56,000 বর্গ মাইল। তার মানে কি, আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমানাটা হচ্ছে 56,000 বর্গ মাইল। এইভাবে জীবন দাসের কবিতা নিয়ে আসতেন, কবিতা নিয়ে এসে উদাহরণ দিতেন। এই যে অভিজ্ঞ মানুষদের যে জীবনের অভিজ্ঞতা, যে এই জীবনের অভিজ্ঞতাটা খুঁজতেই আমি বাংলাদেশ ঘুরেছি। আরেকবার বলি, আবার রবি আসবে, অনেকক্ষণ বললাম। সেটি হচ্ছে আমি পৃথিবীর প্রায় 20টি দেশ ঘোরার অভিজ্ঞতা হয়েছে। তো এক পর্যায়ে এটা বলতেই হবে, আমি সবসময় বলবো, আমি যখন জার্মানের বার্লিনে গেলাম, যাবার আগে আমি রবিকে ফোন দিয়েছি। রবি সেই মানুষ যে দেশটি ত্যাগ করেছে। রবির দেশ ত্যাগ করা ঠিক হয়নি। এটা বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতির ক্ষতি হয়েছে। সেই রবি যখন আমি তাকে যোগাযোগ করলাম, বলল যে শিহাব ভাই, আমি প্যারিস থেকে 900 কিলোমিটার দূরে থাকি, আলেসে। আমি সশরীরে হয়তো আপনার সাথে দেখা হবে না, কিন্তু আমার 2 জন যোদ্ধা আছে প্যারিসে, এবং সেই যোদ্ধারা আপনাকে সহযোগিতা করবে, তারা সহযোগিতা করেছে। রবির জন্য আমার দুঃখ এক বুকের এক পাশে আছে, কারণ আমি খুব স্নেহ করি। শুধু আমরা সহযোদ্ধা, কিন্তু আমরা সহোদরের মতো হেঁটেছি। এই আমরা বাংলাদেশ বেতারে আমরা নিজেরা অভিজ্ঞতা অর্জন করছি, এবং আমরা টেলিভিশন বেতার শুধু নয়, মঞ্চে রবির আজকে যে কণ্ঠ, যে উচ্চারণ, আমি মনে করি সেরা। এবং যে জিনিসটি রবি করছে, সহজ মানুষ, এই যে সহজ কথা যায় না বলা সহজে, এই যে রবীন্দ্রনাথের যে উক্তি, আপনি কিভাবে সহজ করে একজন মানুষকে, আমি প্রতিদিন রবির অনুষ্ঠানটা দেখি, পুরো সময় হয়তো দেখতে পারি না, কিন্তু রবি কোথায় নিয়ে গেছে, সেই আপনার একজন বাউল শিল্পী থেকে কোথায়, কলকাতার কোথায়। আর হচ্ছে আসাদুজ্জামান নূর, গতকালকে আব্দুল্লাহ সাইদ স্যারের 81 বছর, রবীন্দ্রনাথকে অতিক্রম করলেন 81 বছর। আমি আব্দুল্লাহ স্যারের একটি ঘটনা বলি, একটু কথা কঠিন হয়ে যাচ্ছে। স্যার একটি ক্লাসে বলতেছিলেন যে রবীন্দ্রনাথ একবার এক বিকেলে ওই যে বোটে উঠে, নৌকায় উঠে উনি মানে বিকেলে যে ভ্রমণটা করেন, তো একদিন ভ্রমণ করছিলেন মাঝি এবং রবীন্দ্রনাথ 2 জন। তো সূর্যাস্ত যখন হচ্ছে, সূর্য যখন ডুবে যাচ্ছে, তখন একটি বড় একটি মাছ এটা নৌকার পাশেই লাফ দিয়ে উঠেছে, উঠে আবার নিচের দিকে চলে গেছে, আবার জলের মধ্যে ঢুকে গেছে। তো
মাঝি বলতেছে কতদিন বড় মাছ খাই না, আহা মাছটা যদি লাফ দিয়ে নৌকার মধ্যে পড়তো তাহলে আজ রাত রান্না করে খেতে পারতাম। আর রবীন্দ্রনাথ, দুইজন মানুষ নৌকার মধ্যে, রবীন্দ্রনাথ ভাবছে যে এই মাছটি আজকের দিনের সূর্যকে বিদায় জানালো, লাফ দিয়ে টাটা দিল, বিদায় দিল। এই যে আব্দুল আবু সাইদের কি ঘটনা বলবো, অসাধারণ এই ব্যক্তিত্ব। আমি কালকে আমিরুল ভাইয়ের বক্তব্য শুনতেছিলাম। আমার জীবনের প্রথম চাকরি 21 দিন, প্রথম চাকরি বলে না, কাজ বলি আমি, সেটি বিনা বেতনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। কত স্মৃতি আছে। কবি আহসান হাবীবের 2রা জানুয়ারি জন্মদিন। এখন যিনি সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি তখন প্রথম সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং যুব ক্রীড়া মন্ত্রী হলেন। তাকে তার ছেলে মইনুল হাসান সাবের, প্রখ্যাত কথা সাহিত্যিক, আমার বড় ভাই, এরা একটি সংগঠন করে আহসান হাবীবের জন্মদিন আমরা পালন করছি। আহসান হাবীবের আরেকটি কথা বলি, 1985 সালে আহসান হাবীব আমার মিরপুরের, যে আমি এখন যেখানে বসে কথা বলছি, সেই বাড়িটি একতলার একটি বাড়ি ছিল। আমার বড় ভাই সেখানে গিয়েছিলেন। দৈনিক বাংলায় আমিও দেখেছি টেবিলে বসে আছে শামসুর রহমান প্রধান সম্পাদক, আহসান হাবীব সাহিত্য সম্পাদক। সে সময় 70-এর যারা কবি ছিল আমাদের, প্রত্যেকটা 70-এর কবি আহসান হাবীবের মানে সার্টিফিকেট মানে তার প্রশংসাপত্র নিয়ে, তার কবিতা ছাপার মানে স্বীকৃতি নিয়েই কিন্তু 80-র দশকের কবিরা, 70-এর কবিরা বেড়ে উঠেছে। তো সেই আহসান হাবীব বলল, আমার ভাই একদিন গল্প করেছিলেন যে আমার মা কাঁচা কাঁঠালের তরকারি খুব চমৎকার করে, একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, একটা হচ্ছে গরুর মাংস দিয়ে। তো বললো যে দুলাল, তোমার নামে নাম আর কি, আমার বড় ভাই। তো বললো যে তোমার মার হাতের রান্না খাবো। সেটি কত মজার ঘটনা। আমি কিন্তু সামনে বসে আছি, আমার দিকে বড় ভাই তাকিয়ে আছে, বললো যে শিহাব, আমি হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। তো আহসান ভাইকে নিয়ে আসলাম। সেটি জুন মাস অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে, আমার মনে নেই এই মুহূর্তে। উনি আসলেন, ওনাকে নিয়ে আসলাম। মা রান্না করছে 2টো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এবং গরুর মাংস দিয়ে। সেই তখন আমাদের তো বাড়ি, এখন আমি এসি রুমে বসে কথা বলছি, তখন তো এসি রুম ছিল না, একটা ফ্যান উপরে গেছে, খুব ঘেমে গেছে না আহসান হাবীব। তারপরে বসলেন। এই যে দুঃখজনক ঘটনা, তখন ক্যামেরাও ছিল না, এখন তো মোবাইল, আমার বাসায় ক্যামেরাও ছিল না যে একটি স্মৃতি রাখবো, ছবি রাখবো, সেটিও রাখতে পারিনি। সেই আহসান হাবীব খেলেন 2 পদ কাঁঠাল তরকারি, অন্য কিছুই খেলেন না। খেয়ে মার সাথে কথা বলেন, বাবার সাথে। বাবা তো শিক্ষক, আমার আদর্শ বাবা। তো আমি খুব ভাগ্যবান, সেই কথাটি বলি রবি, যে আমার বাবা 90 বছর বয়স, এখনো প্রতিদিন আমার বাবা, মা হচ্ছে 80+, আমি প্রতিদিন বাইরে যখন যাই তাদের 2জনকে ছুঁয়ে যাই এবং এসে তাদেরকে 2জনকে ছুঁয়ে দেখি। এই যে আমার এছাড়া পৃথিবীতে আর কোনো আনন্দ নাই। আর আরেকটি হচ্ছে আমার 2 সন্তান, এই পুত্র সন্তান 2, একটার নাম হচ্ছে প্রাচুর্য শাহরিয়ার, আমি বাংলা নাম রেখেছি, অনেকেই আমার আত্মীয় স্বজন যারা আছে তারা হয়তো অন্যরকম মনে, প্রাচুর্য শাহরিয়ার আমার নামে, আরেকটা হচ্ছে সমৃদ্ধ শাহরিয়ার। তো এই 4জন মানুষ হচ্ছে আমার আত্মার, মানে আমার বলি যে যেটা হচ্ছে যে আত্মা আমার তাদের ভালোবাসা। প্রতিদিন তাদের না দেখলে আমার খুব খারাপ লাগে, আমি চোখের পানিও ফেলি। আমি যখন আমেরিকায় গেলাম প্রথমবার, তখন আমার ছোট ছেলের সাথে কথা বলছিলাম, আমি কথা বলছি, ও যখন বাবা তুমি কবে আসবা, আমি কেঁদে ফেলেছি। কবি শামসাল মমিনের বাসায় আমি তখন, সে বলছে তুমি কাঁদছো কেন? আমি বলছি আমি কাঁদছি, আমি পরে বলবো আপনাকে। মানে এই যে আমার ভিতরে একটা একটা শিহরণ, একটা স্পন্দন, এটা আমি বোঝাতে পারবো না, যে পৃথিবীতে আসলে সন্তান এবং বাবা মা ছাড়া আর কেউ আপন না। এটি আমার জীবন অভিজ্ঞতা দিয়ে আমি বুঝেছি। আমি যে এই কথাগুলো বলছি, আমি রবিকে অন্ততই করছি, আমি রবির কথাটা বলতেছিলাম সেখানে, যে রবির সহধর্মিনী আজ নেই। পৃথিবীর সবচেয়ে নির্মম যে অসুখটি, সেটি তাকে পৃথিবী থেকে নিয়ে গেছে। রবির আজকে একদিক দিয়ে দেশ ছাড়া হয়েছে, আরেক দিক দিয়ে তার সহধর্মিনী তার পাশে নেই, যে তাকে সর্বক্ষণ তাকে উৎসাহিত করত। সেটির জন্যে আমি বারবার রবিকে আবেগায়িত করার জন্য না, একজন সৃষ্টিশীল, একজন সৃজনশীল মানুষের জন্য তার সহধর্মিনীর খুব প্রয়োজন।
একজন সঙ্গী দরকার যে যে তাকে সবসময় অনুপ্রাণিত করবে। আমার স্ত্রীর কথা বলতে হয় যে সবসময় আমি শুধু কবিতা লিখি, আমার কবিতা বুঝে না সে, তোমার কবিতা আমি বুঝি না। আমি জোর করে ধরে, আমি হয়তো আইজিসিসি আমাকে প্রোগ্রাম করছে, আমার সাথে গান করছে হয়তো আফসানা রোনা আর মধুবন চক্রবর্তীকে উড়াই নিয়ে আসছি কলকাতা থেকে, জোর করে ধরে নিয়ে গেছি। মঞ্চের সামনে বসবে না, অডিয়েন্সের সামনে বসবে না, পিছনে বসে আছে, আচ্ছা শুনি, কোন রকম শুনেছে কবিতা, আমার কবিতা পড়েও দেখে না, বলছে তুমি তোমার নিয়ে থাকো, তোমার যতটুকু হেল্প লাগে, যতটুকু সহযোগিতা করে। এখন আমাকে কফি বানিয়ে দিয়ে গেল, সবকিছুই করে দিবে, কিন্তু কবিতা পড়বে না, কবিতা বুঝে না। আধুনিক কবিতা, তোমার আধুনিক কবিতা বুঝি না। আমি কবিতা বোঝার দরকার নাই। হ্যাঁ, একজন কবির হচ্ছে কি, আধুনিক কবির বিষয়টা হচ্ছে ভিতরে ভাঙচুর হয়, এটা প্রকাশ হয় না, ভিতরে ভাঙচুরটাই হচ্ছে তার যখন কাব্য ভাষায় আসবে। আমি একটু আসি তরুণদের কথাই বলি। রবি বলেছিল আসলে তরুণদের কিন্তু পড়াশোনা নাই, পাঠ নাই, আজকে পাঠে সবাই বিমুখ। আমি সেদিনও বোধহয় রবি বলেছি যে একজন লেখকের 3টি গুণ থাকা দরকার। একটি হচ্ছে তার ভাষা জ্ঞান, দ্বিতীয় হচ্ছে তার জীবনের অভিজ্ঞতা, 3 নম্বর হচ্ছে তার পাঠ। পাঠ ছাড়া একজন কবি, এই 3টি বিষয় ছাড়া আমি মনে করি আর কি। আর কবিতারও 3টি বিষয়, লেখারও 3টি বিষয়, কবিতার 3টি বিষয়, একটি হচ্ছে প্রেম প্রকৃতি, আরেকটি হচ্ছে মানুষ মানবতাবাদ সমাজ, আরেকটি হচ্ছে ধর্ম। এই 3টি বিষয় ছাড়া কিন্তু কবিতার আর কিছু লেখার নেই, বিষয় 3টি। এখন আপনি শামসুর রহমান বলেছেন যে নারীটি দেখতে সুন্দর, এই কথাটি আবার বলা যায় দেখতে নারীটি সুন্দর, সুন্দর দেখতে নারীটি। এই যে 3 রকম করে বলা, আপনি এখন এইভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন। বেতারের কথা আসি, আবু তাহের নামে একজন প্রযোজক ছিলেন, রবি মনে আছে বোধহয় তোমার, অত্যন্ত ফর্সা ফর্সা করে উনি কবিতা লিখতেন। তার একটি কবিতা খুব মনে পড়ে, মারা গেছেন উনি, লিখেছে অভিমান করা ভালো, অভিমান থাকা ভালো, অভিমান পোষা ভালো নয়, অভিমানকে পোষা যাবে না। এই লাইনটি আমার মনে আছে, খুব খুব ভালো মানুষ ছিলেন, ভালো প্রযোজক ছিলেন। নিশ্চয়ই, একটু আমরা আবার ফিরছি আপনার কাছে, একটু আমরা অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। জি জি, আপনার গল্প শুনছিলাম, আমি হারিয়ে গেছিলাম, আমি অনেক কিছু শিখছি। আমি আপনার এক খুব কাছের মানুষ, মানে ভৌগোলিক ভাবে, সত্যিকার অর্থে আমি সেই আপনি যখন গ্রামের কথাগুলো বলছেন, আমি চোখে আমি সবগুলো দেখতে পাচ্ছি। তো আমি জনাব রবিশঙ্কর মৈত্রীর কাছে একটু ফিরছি, তার জীবনের কিছু গল্প। আমরা সময়ের আসলে সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গল্প শেষ হচ্ছে না, যতটুকু শেষ করতে পারি আমরা, যতটুকু শেষ করতে পারি না। আমরা অনেক গল্প আমাদের অনেক এইসব লাইভে এসে আমরা যা বলছি তা তো থেকে যাচ্ছে, কেউ না কেউ তো দেখছেন শুনছেন। এটা একটা বড় ব্যাপার যে কেউ যদি মন দিয়ে শোনেন এই জীবনের গল্প, এগুলো কখনো কখনো ব্যক্তিগত জীবনের গল্প, কিন্তু যে ব্যক্তির মধ্যে এখানে দোকানদারি নেই, এখানে কোনো বেচা কেনার গল্প নেই, এখানে মানুষকে দেবার গল্প আছে। আর সংসারের যে গল্প, সেই সংসারটাও কেবল ব্যক্তিগত সংসার নয়, এই সংসার কবিতার সংসার, এই সংসার মুক্তিযুদ্ধের সংসার, বাংলাদেশের স্বপ্নের সংসার। তো এরকমই আমি যখন ঢাকায় আসি, আমার জীবনে পরিভ্রমণটা ওঠা নামা পরিবর্তন, এগুলো আবার শিহাব ভাইয়ের চাইতে একটু বেশি, অনেক বেশি, মানে অনেক দিক থেকে। সেটা আমি বলছি না যে এটা কেন বেশি, এটা হলো ঘটনা দুর্ঘটনার কারণে। এই যেমন আমি হলো বাড়ি পালানো একটা ছেলে, আমরা যদি শিবরাম চক্রবর্তীর বই পড়ে থাকি তাহলে আমার পক্ষে অনেকেই সমর্থন দেবেন, বা আমি যদি রবীন্দ্রনাথের ছোট গল্পে ফিরে যাই, সেই খোকা বাবুর প্রত্যাবর্তন থেকে শুরু করে অনেক কিছুতেই আমরা পাবো, বা ছুটি গল্পের মধ্যে আমরা পাবো, শরতের গল্প পাবো। তো আমি সেরকম একজন মানুষ। তো যে জন্য আমার জীবনে এই যে শিহাব ভাই আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন বলে আমাকে বুঝতে পারেন যে আমার তো বললাম না যে দুঃস্বপ্ন, যে আমি পৃথিবীর আর এক প্রান্তে রয়েছি, এবং যন্ত্রণা তো আছেই, কিন্তু প্রাপ্তিও আছে অনেক।
তো যেভাবে আমি শিহাব ভাই আমাদের খুব কাছের মানুষ, আমাদের একটা জীবন সংগ্রামেরও গল্প প্রায় একই। তো আমি আজকে অন্য কথা, আমার নিজের কথা না বললে অন্য একটা কথা বলি। শামসুর রাহমান, আখতারুজ্জামান ইলিয়াস এবং আল মাহমুদ, যে কথাগুলো কোথাও বলিনি আজ পর্যন্ত, বলা হয়ে ওঠেনি, আজকে আমি বলছি। আল মাহমুদের সঙ্গে আমার খুব একটা ব্যক্তিগত কোনো ঘনিষ্ঠতার জায়গা ছিল না, কিন্তু একজন প্রকাশক বললেন যে রবি, আপনি তো আল মাহমুদের কবিতা পড়েন না, কোথাও আবৃত্তি করেন না, আমি বুঝি কেন পড়েন না। হ্যাঁ, সেই প্রকাশক হচ্ছে অনন্যা প্রকাশনী, মনির ভাই। তো মনির ভাই আসল কথাটা বলেন, কি বলবেন? দেখেন, আমি তো শামসুর রহমানের কবিতা সমগ্র করেছি, আমি আল মাহমুদের কবিতা সমগ্র করতে চাই, এটা আপনিই পারবেন। আমি বললাম, হ্যাঁ, আল মাহমুদের সঙ্গে আবার ওরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি তার কবিতা পড়ি, আমি তার কবিতার পাঠক, আদর্শের জায়গায় কিছু ব্যাপার আছে। বলে, না, আমি আপনাকে একটু দায়িত্ব দিতে চাই, আমাকে আল মাহমুদের কবিতা সমগ্র করব, আপনি ওনাকে রাজি করান বা কিভাবে কি করতে হবে। হ্যাঁ, আমি এই কাজটা করে দিয়েছি। আল মাহমুদের কবিতা সমগ্র আমি তখন উদ্যোগী না হলে তার কবিতা সমগ্র পরে কিভাবে বের হতো কি না হতো আমি জানি না, কিন্তু হয়েছে। দ্বিতীয় কথাটা বলি, শামসুর রহমানের রচনা সংগ্রহ কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। আমাদের দেশের লেখকের বই কেন কলকাতা থেকে প্রকাশিত হবে না? অবশ্যই হতে হবে। তাদের বই যেমন ঢাকা থেকে হবে, হচ্ছে, ওকে, কিন্তু আমাদের দেশের লেখকদের বইও তো কলকাতা থেকে প্রকাশিত হবে, তারা রয়্যালটি পাবেন। তো পুনশ্চ প্রকাশনীর যিনি স্বত্বাধিকারী, তো সন্দীপ আমার বন্ধু, তো সন্দীপকে নিয়ে আমি শ্যামলীতে শামসুর রহমানের বাড়িতে গিয়েছি, চুক্তি করে দিয়েছি, এবং দুই দেশের চুক্তি যেভাবে হতে হয় রাষ্ট্রীয়ভাবে, সেইভাবে নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে, এবং সেই কাজটা আমি করেছি। আরেকটি কাজ করেছি, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেফাই এবং খোয়াবনামা, এটা কলকাতা থেকে প্রকাশিত হয়েছে, নয়া উদ্যোগ, সেখানেও আমি এই প্রকাশনার সঙ্গে জড়িত ছিলাম। আর এর থেকে একটু বোঝা যাচ্ছে যে তাদের সঙ্গে আমার একটা সঙ্গ হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে আমাদের, মানে আমার কি সম্পর্ক সেটা আমি বলে বোঝাতে পারবো না, যেহেতু স্যার নেই, তো সেই জন্য হয়তো আমি বললে মনে হবে গল্প, কিন্তু গল্প নয়, সত্যি। বিপ্লব দাস, মোশাররফ হোসেন বুড়ো ভাই, রসুল বুড়ো ভাই মোশাররফ হোসেন, তো আমাদের জীবনে এরকম অনেক গল্প আছে। শওকত আলীর সঙ্গে এই গল্প আছে। আর নির্মলেন্দু গুণ, বোহেমিয়ানের চূড়ান্ত মানুষ, সেই বিশ্ব বাউন্ডুলে, এবং সেই মানুষটি যে কি মাটির মানুষ, সহজ মানুষ, সেটা আমি যতটা জানি ততটা হয়তো বা আরো অনেকেই জানেন না। আমার জীবনে এইরকম যে প্রাপ্তি, যেমন শিহাব ভাই, আমরা একসঙ্গে হয়তো দেখা গেছে যে কোন একটা জায়গা থেকে মিট করে বাংলাদেশ বেতারে যাচ্ছি, অথবা আগারগাঁও মোড়ে নেমেছি, ওখান থেকে হেঁটে হেঁটে, অথবা শ্যামলীতে বাসে নেমেছি, ওখান থেকে হেঁটে রেডিওতে গিয়েছি। তারপরে দেখা গেছে যে দুপুর বেলায় বেতারের ক্যান্টিনে আমরা খাচ্ছি, ওই তখন 55 টাকা 35 টাকার চেক, বাংলাদেশ টেলিভিশনেরও সেই চেকের গল্প 500 টাকার খুব বেশি নয়। এই সমস্তই আমরা করেছি, কিন্তু এগুলো করে আর্থিক তেমন কিছুই হয়নি। যদি আমার অন্য বন্ধুদের মতো আমরা এগোতাম, তাহলে ঢাকা থেকে, বাংলাদেশ থেকে আমার কখনোই বিদেশে বেড়াতে আসা হতো। আমি কিন্তু অনেকদিনই আগে থেকেই বিদেশে আমার যাতায়াত বেড়ানো ছিল, কিন্তু দেশ ছাড়া ছিল না। কিন্তু আমার অন্য বন্ধুরা যেরকম সার্থক, একই সঙ্গেই তো আমরা বেড়ে উঠেছি, তারা তো সার্থকতার, সাফল্যের চূড়ান্ত জায়গায় গেছে। তাদের কিন্তু দেশ ছাড়তে হচ্ছে না, আর ছাড়তে হবে না তাদেরকে। রাষ্ট্রের ক্ষমতায় তোমাকে থামাই, তোমাকে একটু থামিয়ে বলি, আসলে আফসোস এবং হতাশার কিছুই নেই। তোমার আমার যে বন্ধুরা অর্থ এবং বৃত্তের জন্য যারা ধান্দাবাজি করেছে, শব্দটি এটাই বললাম, তারা কিন্তু ভালো নেই। তুমি আজকে যে সহজ মানুষ নিয়ে যে প্যারিস থেকে যে বাংলা ভাষা এবং সাহিত্যকে, বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি সবচেয়ে, আমি মনে করি, আমি আরেকদিনও বলেছি, সবচেয়ে এখনকার সেরা একজন উপস্থাপক তুমি এই অনলাইন জগতে, এই ভার্চুয়াল জগতে। সেটি কিন্তু তোমার বন্ধু, তুমি একটু তুলনা করে দেখো, তুমি যেখানে আছো সেটি কিন্তু সবচেয়ে ভালো। আমি মনে করি আমি যেখানে আছি সেটি ভালো আছি। আমরা সেই চর্চার মধ্য দিয়ে যারা এগিয়ে আসছি, আমরা অর্থের দিকে, বৃত্তের দিকে যারা আমরা
লোভ লালসা করিনি। আমার মনে হয় যে আমরা অনেক ভালো আছি। বলো তুমি। আমি আমি আর কথা বাড়াচ্ছি না, শুধু বলি যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার তিনি আমার জীবনে তো কিভাবে আছেন 1989 থেকে 1997 পর্যন্ত আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে ছিলাম, এবং আমার অনার্স হচ্ছে ঢাকা কলেজে এবং মাস্টার্স হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো অনার্সে তখন আমি পেয়েছি স্যারকে, আব্দুল্লাহ আবু সাইদ স্যার এবং আখতারুজ্জামান ইলিয়াসকে। তো এটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি, এবং একই সঙ্গে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি তাকে পেয়েছি। তার সঙ্গে আমি লেখালেখির কাজ করেছি, এবং তার জীবনের মানে লেখালেখির বাক পরিবর্তনের মধ্যে আমি ছিলাম অমিয় চক্রবর্তীর মতো। এইটা আর আমি কথা বাড়াচ্ছি না। তো এইটুকু, এবং তারপরে আমি স্যারের সঙ্গে সরাসরি বেতনভুক্ত হয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেই, কিন্তু আমি যতদিন দেশে ছিলাম আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে পেয়েছি। তো এই প্রাপ্তির ফলে আমার যেটা হয়েছে, 1995 সালে আমার প্রথম বই বের হয়, সেটা উপন্যাস জলগৃহ। আমার এ যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা, আমি খুব বিখ্যাত কেউ নই, একেবারেই না। শিহাব ভাইও মানে সেই খ্যাতির চূড়ান্ত জায়গায় আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের কর্মের গভীরতা অনেক। মানে একদম বিলের জল শুকিয়ে যায় যদি বৃষ্টি না হয়, বিল কিন্তু ফাল্গুন মাসেই শুকিয়ে যায়। কিন্তু কোন একজন নামকরা জমিদার, আরেকটু থামিয়ে বলি, তুমি আর আমি আমার মনে হয় একমত হবে যে আমরা পুরস্কারের জন্য লিখি না। আমরা ওই যে বললাম যে আগে কোনোদিনও না, অর্থবৃত্তির জন্য না, কোনোদিনও না। আমাদের রবি খুবই চমৎকার কথা বলেছে। আমরা শুধু জীবনের একটা ভালো লাগা এবং নেশা, আর হচ্ছে আমাদের জীবনটা কিন্তু অনেক কঠিন। আমরা একটা বৃত্ত ডিঙিয়ে ডিঙিয়ে, আমি বার্লিন প্রাচীর দেখেছি, সেই ভাঙা প্রাচীর দেখলাম। আমার মনে হয় যে বার্লিন প্রাচীর আমরা ভেঙে আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে হতাশা আছে হয়তো, কিন্তু হতাশাকে আমরা সমস্যা মনে করছি না। আমরা মনে করছি যে আমাদের লিখতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেই ধারণায় আমরা এগিয়ে যাচ্ছি। রবি বল। না, আমি শেষ করছি, একেবারে এক বাক্যে শেষ করি, যে সেটা হচ্ছে বাংলা ভাষা প্রবাসে এসে আমি আরো বাংলা ভাষার গভীরে প্রবেশ করেছি। অনেকে বাংলা ভাষা ভুলে যান। বাংলা ভাষায় ক্রিয়াপদ অভিধান ছিল না। এবছর আমার হাত দিয়ে প্রথম বাংলা ভাষায় ক্রিয়াপদ অভিধান বের হয়েছে। আর দেশে থাকতেই 2008 সালে প্রকাশিত হয়েছে লালন শব্দকোষ। যে বেঁধেছ এমনও ঘর শূন্যের মাঝে পোস্তা করে, বেঁধেছ এমনও ঘর পোস্তা করে, শূন্যের মধ্যে পোস্তা করে কিভাবে বাঁধে? তো আমরা তো অনেকেই পোস্তা শব্দের সঙ্গে পরিচিত নই। এখন ওই পোস্তা শব্দটি আমার অভিধানে পাওয়া যাবে। এই যে কাজগুলো করেছি, যেমন আমি একেবারে এক লাইনে শেষ করছি, আমি লিখি, লেখি নয়, আমি লিখি, কিন্তু আবার আমি দেখি। এখন এই লেখার শব্দ দিয়ে কতভাবে রূপান্তর হয়, ঘটমান অতীতে কেমন হয়, ঘটমান বর্তমানে কেমন হয়, এইরকম করে ক্রিয়ার কাল নিয়ে প্রত্যেকটি ক্রিয়াপদের বিশ্লেষণ করে এই বাক্য গঠন করে এইরকম একটি অভিধান আমি করেছি বিদেশ থেকে। এই দেশে, ফরাসি দেশে এসেছি বলে, আমি ফরাসি ভাষায় এখন কথা বলতে পারি বলে আমি মোটেই গর্ববোধ করছি না, কিন্তু এই ভাষাটাও তো শিখছি, এবং এই ভাষার সঙ্গে দেখছি কোথাও না কোথাও বাংলার একটা মিলও আছে। যাক, এই যে আমরা একেবারেই কোন রকম বিনোদনহীন আলোচনা যে করতে পারি ফেসবুকে, সেটা দুলাল আপনি এই আয়োজন করেছেন, শিহাব ভাই এবং আমি যে কথা বলতে পারলাম, ভাল লাগলো। এটুকু কথা একজনও যদি শুনে থাকেন, বা একটু হৃদয় দিয়ে কেউ যদি একটু বোঝার চেষ্টা করেন, অনুভব করেন, বেদনা বা আনন্দ বোধ করেন, বা কেউ যদি উৎসাহ বোধ করেন, তাহলেই আমি মনে করি ধন্য। শিহাব ভাইও নিশ্চয়ই তার খুব ভালো লাগবে, আমাদের এগুলো বলতে ভালো লাগে।
যে আমি ধন্যবাদ, আমি খুবই কৃতজ্ঞ যে, এবং আমি নিজেকে সম্মানিত, নিজেকে আমার খুব ভালো লাগছে এই জন্য। টেলিভিশনে কাজ করার কারণে ল্যারি কিং এর নাম শুনেছি। ল্যারি কিং সিএনএন লাইভ করেছে, সে বিশ্ব বরেণ্য ব্যক্তিদের নিয়ে সে ল্যারি কিং লাইভ, আজকে সে নাই, তার লাইভ রয়েছে এবং তার অনুষ্ঠান রয়েছে। আমি মনে করি এই সোনার বাংলা হতো না যদি সোনার মানুষরা না থাকতো। আজকে হয়তো আমি কবি না, হয়তো আমি টেলিভিশনের মানুষ, আমি একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী, আমি হয়তো ল্যারি কিং লাইভের আয়োজন করতে পারিনি, আমি জীবনের গল্পের আয়োজন করতে পেরেছি। এই সোনার বাংলা গড়তে হলে সোনার বাংলার যে মানুষগুলো রয়েছে, সোনার মানুষ যারা রয়েছে, তাদের জীবনের গল্পগুলো তুলে ধরা প্রয়োজন আমি মনে করছি। শুধু তাদের কাছ থেকে অল্প বিস্তর শুধু কবিতা শুনে নিজে হয়তো পুলকিত হতে পারি, হয়তো একটু চিত্তটাকে একটু বিনোদন ভালো লাগবে, কিন্তু তাদের যে বর্ণাঢ্য জীবন, সেগুলো নিয়ে বই হতে হবে, তাদের নিয়ে অনুষ্ঠান হতে হবে। সেই চেতনা নিয়েই আবার এই ক্ষুদ্র প্রয়াস ছিল। আশা করি আমার আজকে যে সময়টা কাটলো খুবই ভালো কাটছে, এবং অন্যরাও যারা ছিল, আমি একটু ছোট ছোট কমেন্টস ছিল, কমেন্টস গুলো একটু পরে আমরা দুজনের দুটো একটু পূর্ণাঙ্গ কবিতা শুনে আমরা আজকে শেষ করতে চাই। অনেকগুলো কমেন্টস ছিল, আমি ক্ষুদ্র ক্ষুদ্র দু একটা কমেন্টস একটু পড়তে চাই। যারা একটু পড়েছিলেন, যে ফালাক ফারজানা শুরুতেই বলছিলেন যে রবিদা নমস্কার, জানাচ্ছিলেন যে আজ সকাল থেকে অপেক্ষায় ছিলাম কখন 8টা বাজবে, একটা কমেন্টস ছিল। এই কমেন্টসটা আমরা পাইলাম, রবিদা শিহাব ভাইয়ের জীবনের গল্প শুনবো বলে সকাল থেকে অপেক্ষায় ছিলাম, কমেন্টস এসেছে। রবিদা নমস্কার, আপনার সাহিত্য মাখা মুখনিসৃত মধুর কথামালা নিমগ্ন হয়ে শুনছি। তারপরে নিপা জামান, দাদা এসেছি শুভকামনা। কমেন্টস সোশ্যাল মিডিয়ায় থাকবে, তারপর আমি একটু পড়ে দিচ্ছি। দিলারা নাহার বাবু শুভকামনা, অনেকে কমেন্টস। তারপরেও আমি দু একটা কমেন্টস শুধু পড়ছি। সোহেল মাহমুদ, রবিদার অসাধারণ আবৃত্তি শুনেছি, খুবই ভালো লাগছে। শিহাব ভাইয়ের কথায় সহমত পোষণ করছি। আসলেই এখন ছেলে মেয়েরা গুণীজনদের সম্মান করে না, এটা আমরা একটা কথা শুনলাম। এরপরে হলো নারায়ণ দেবনাথ, দুজনের স্মৃতিচারণের খুব ভালো লাগছে, মুগ্ধ হয়ে শুনছি, আর সাথে সাথে নিজের অতীত দেখছি। এরপর আমরা কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, কমেন্টস করছেন স্বপন কুমার হালদার, উত্তম অরণ চমৎকার কমেন্টস করেছেন। একটা বড় কমেন্টস আছে, আমি একটু পড়ে যাই একটু। শীতল মোনা, আবৃত্তি শিল্পী, শিহাব ভাই একজন নিটল সুন্দর মনের নিপাট ভদ্রলোক, সর্বোপরি তিনি একজন সত্যিকারের মানুষ। মনে আছে খুব, আমার কাব্যকলা সংগঠনের বাৎসরিক উৎসব বরাবরই রাস পিরিয়ডে করা হয়। তিনি জাতীয় জাদুঘরে এই রাস টাইমেও আমাকে হল বুক করার ব্যবস্থা করে সহযোগিতা করেছিলেন। কবিতাগুলো মন ছুঁয়ে যায়, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। এরপরে হলো শিহাব ভাই, আমি বাবু আপ্লুত হচ্ছি আপনার গল্প শুনে, শ্রদ্ধা জানবেন। এরপর আমরা আরেকটা কমেন্টস দেখতে পাচ্ছি না, আমি উপস্থাপনা নই, আমি প্রযোজক, আমি জানেন আমার পেশাগত ভাবে আমি নিউজ প্রডিউসার, বার্তা প্রযোজক, আর এখানে দায়েশ থেকে উপস্থাপক হয়েছি। যা হোক, দূর থেকে কাশবন দেখা যায় ঘন, অশান্তির চোরা কথা তাতেও বিছানো, চোরা কাটা তাতে বেছানো। সাহারিয়ার মহোদয়ের কথা অনুযায়ী বন্ধু রবিকে এই 2 লাইন বললাম। খুবই সুন্দর এবং খুবই তাৎপর্যপূর্ণ। দাদা এবং প্রিয় ভাই শিহাব ভাই সহ দুলাল ভাই, আপনাদের শ্রদ্ধা সহ ভালোবাসা রইল। জীবনের কথা শুনতে ভালো লাগছে, সমৃদ্ধ হচ্ছি। এরপরে রবির সুন্দর একটা কমেন্টস, সকলকে শুভেচ্ছা। এরকম অসংখ্য কমেন্টস রয়েছে, আমি সবগুলো পড়তে পারছি না আমার সময়ের স্বল্পতার জন্য। পরিশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি আজকে আপনাদের হয়তো একটু কষ্ট দিলাম একত্রে করে যতটুকু রেখেছি। তো আমি মনে করি
আপনাদের জীবনের গল্পগুলো আমাদের, যারা আমরা নতুন প্রজন্ম রয়েছে, আমাদেরকে পথ দেখাবে। কাজী নজরুল ইসলাম যেরকম বলেছিল যে দূরত্ব পথিকের এখানেই সার্থকতা, তার দেখানো পথ দেখে অন্যরা পথ চলতে পারে। আপনাদের জীবনের সেই হয়তো পথমালা দিয়ে আমরা হয়তো পথ চলবো। দুজনের কবিতা দিয়ে আমরা শেষ করতে চাই। আর যদি কোনো কথা যদি আজকে এই লাইভে আপনারা যদি রেখে যেতে চান, শেফ স্যারের আপনার কাছে আসছি। ধন্যবাদ। আসলে সময় তো আসলে থেমে থাকে না। আমিও সহজ মানুষের জন্য আমাকে বের হতে হবে, এখান থেকে যেতে হবে। নিশ্চয়ই। তাহলে আবৃত্তি দিয়ে আমরা শেষ করতে পারি। একটু রবিদার কাছে প্রথমে আসি নাকি? না, আবৃত্তি, এই তো কথা তো বললাম, কত কথাই বললাম, মানে আবৃত্তি শুনবো, রবিদার থাকবে একটু আবৃত্তি শুনবো না আমরা একটু? অনেকে অপেক্ষা করে আছেন, কমেন্টস করছেন। আমার আচ্ছা, একদম সর্বশেষ কবিতার বই থেকে আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি। ছোট কবিতা পড়ি। ছোট পড়তে গিয়েও দেখছি একেবারে ছোট না, অংশ বিশেষ হতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পাহাড় আমার পালক পিতা। আমার সর্বশেষ বই হচ্ছে প্রাণবিক পৃথিবীর জন্য প্রার্থনা। আমিও মাটির সন্তান, আমি খাল বিল পুকুরের জলদাস, আমি সুজলা সুফলা শস্য শ্যামলা বিস্তীর্ণ মাঠের অবুঝ কৃষক, আমি মহাবাউলের অন্ধভক্ত, আমি রেলের কামরায় কামরায় ভেসে যাওয়া করুণ সুরের প্রতিনিধি, বন্দি কারাগার। আমার দক্ষিণের বাতাস কেড়ে নিয়েছে নতুন প্রাচীর ও নতুন সড়ক। আমার আদরের কচুরি ফুল তুলে ফেলে কলমি দামের জলভূমি ভরাট করে বসেছে সওদাগরের। আমি ক্রমাগত একলা হতে হতে শীর্ণ জীর্ণ বিদীর্ণ হয়ে গেছি। পূবেতে বন্দনা করে আমি পশ্চিমের যাত্রী হয়েছি। পাশ্চাত্যের পথে রুদ্ধ হয়ে আমি দক্ষিণের বন্দনা করেছি। দক্ষিণের যাত্রা করে জলহীন নদীপথ থেকে ফিরেছি উত্তরে। একটি পাহাড় কিনব বলে উত্তরে বন্দনা করে বহু বন্ধুর পথ হেঁটে হেঁটে আমি পৌঁছে গেছি 7 পাহাড়ের অচিন দেশে। পাহাড় কিনতে এসে আমি নিজেই বিক্রি হয়ে গেছি। পাহাড় আমাকে তার পোষ্য করে নিয়েছে। এখন পাহাড়ই আমার পালক পিতা, প্রিয় পরম। বহুদূর দক্ষিণে তুমি জন্মদাত্রী নদীমা আমার, ভালো থেকো মা, ভালো থেকো। ঘুঘু ডাকা শেষ বিকেলের গভীর নীরবতা। জানাতে ভুলো না কেমন আছো চৈত্রের মাঠ, শাপলা শালুক, কচুরি ফুল, কলমি দাম। বিলের জল শুকালে মেঘকে খবর দিও, পাথর বিদীর্ণ করে আমি ঝর্ণার জল পাঠিয়ে দেব। ধন্যবাদ দুলাল, ধন্যবাদ শিহাব ভাই। অসাধারণ উচ্চারণ। আমরা একটু শিহাবের কবিতা শুনে আমরা আজকে শেষ করতে চাচ্ছি আমাদের আজকের আয়োজন। একটু অংশ বিশেষ যদি হয় শিহাবের কাছ থেকে শুনতে চাইবো, কোন কবিতা আমাদের শোনাবেন? জি শিহাব ভাই, আপনার কবিতা শুনতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ দুলাল আর রবি, প্রিয় ভাজন। আসলে একসাথে অনেকক্ষণ কথা বললাম, প্রায় 1.5 ঘন্টার মতো। আমার মনে হয় যে আমাদের জীবনের গল্প কিছুই হয়নি, আর পুরোটা বলাও সম্ভব নয়। জীবনের অনেক সত্য কথা থাকে যেগুলো আমরা বলতে পারিনি। রবি হয়তো তার মধুমতি নদীর সেই কলতান, সেই সূর্যাস্তের স্মৃতি হয়তো তার ভিতরে আছে। আমার ভিতরে আছে ব্রহ্মপুত্র। আমার কবিতায়, অসংখ্য কবিতায় ব্রহ্মপুত্র আছে, কারণ ব্রহ্মপুত্রকে আমি ত্যাগ করতে পারি না। আমার জীবনের যেখানে গন্ধ, জীবনের যেখানে শুরু, সেই শৈশব এবং কৈশোর যে মানুষের প্রিয়, সেখানেই বারবার ফিরে যায়। আমার কবিতায়, অসংখ্য কবিতায় সেগুলো আছে। যাক, যে কবিতাটি পড়তে চেয়েছিলাম সেটি না পড়ে আমি এইটা আমার খুবই প্রিয় কবিতা। আমি একটুখানি বড় কবিতার পড়ি। এটির একটি ছোট্ট গল্প আছে। এটা আমার দীর্ঘ কবিতার একটি, বেশি দীর্ঘ নয়। কিন্তু আমি যখন আমেরিকায় গেলাম, এই বইমেলায় যখন কবিতা পড়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হলো, উপস্থাপক বলল সবাই 1 মিনিট পড়বেন। তো সামনে ছিলেন আব্দুল্লাহ আবু সাইদ,
স্যার আর আর ছিলেন রামেন্দু মজুমদার অডিয়েন্সে। তো আমাকে বললো কি যে আপনি 1 মিনিটের মধ্যে কবিতা শেষ করুন। আমি বললাম যে 1 মিনিট আমি কবিতা পড়বো না। কেন? আমি বললাম যে 1 লক্ষ টাকা বিমানের খরচ দিয়ে আমি নিউ ইয়র্কে এসেছি একটি কবিতা পড়ার জন্য, কাজে আমি 5 মিনিট সময় না দিলে আমি কবিতা পড়বো না, নেমে যাচ্ছি। তখন আব্দুল্লাহ আবু সাইদ স্যার এবং রামেন্দুদা বললো যে তাকে কবিতা শুনতে হবে, তো সে যে কয় মিনিট চায় তাকে দিতে হবে। তখন এই কবিতাটি আমি পড়লাম, এবং এই কবিতাটি পড়ার পরে আমাদের যে মাওলা ব্রাদার্সের যে ইয়ে ভাই মাহমুদ ভাই, উনি নিচে ছিলেন। হ্যাঁ, মাহমুদ ভাই নিচে ছিলেন এই স্টলে, এটা দোতলায় প্রোগ্রাম হচ্ছিল। উনি বললো যে কি কবিতা পড়লেন আপনি, কি আলোড়ন তৈরি করলেন, সেই কবিতাটি দেন। তো আমি সেই কবিতাটি দেওয়ার পরে বললো যে আপনি ঢাকায় গিয়ে প্রেমের কবিতার পাণ্ডুলিপি দিবেন, আপনার বই আমি বের করব। অথচ আমার বড় ভাইয়ের বই কিন্তু করেন নাই। যাই হোক, সেই কবিতাটি প্রেমের কবিতা, হ্যাঁ, সেইখান থেকে কবিতাটি আমি পড়ি। এটার প্রথম কবিতাই হচ্ছে এটি। তো সেই কবিতার স্মৃতিটা আসলে মনে আছে। যাক, আমি শেষ করি, কবিতা দিয়ে শেষ করি। আজকে খুব ভালো লাগলো রবির সাথে কথা বলে। দুজনের গল্প একই, এবং আমার পার্শ্ববর্তী যিনি টাঙ্গাইলের, আমরা টাঙ্গাইলকে বলি আমাদের ময়মনসিংহের 6টি জেলা, টানে সে কি মজা, টানে সে কি মজা, মানে টাতে টাঙ্গাইল, নেতে নেত্রকোনা, হ্যাঁ, সেতে কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, আর হচ্ছে জামালপুর, মজা মানে হচ্ছে ময়মনসিংহ, যাতে জামালপুর। এই টানে সে কি মজার মানুষ আমরা। হ্যাঁ হ্যাঁ, সেটি শেষ করি। কবিতার নাম, এটা আমার 4র্থ কাব্যগ্রন্থের কবিতা, যখন ভাঙে নক্ষত্র। আরো কয়েকটি ঢেউ গুনতে আমি আবার সমুদ্রের কাছে এসেছি। ঝাউবনের আড়ালে সূর্যকে আড়াল করে বসে আছি, হাতে রেখেছি স্তব্ধ বালিদের কাঁধে। এই মুহূর্তে আমার কেন তাহলে মনে পড়লো জন্মগ্রাম, সারি সারি ছনঘর, টিন ঘর, বৃদ্ধের বিদীর্ণ চোখ, পয়ঃপ্রণালী, টাউট গ্রাম্য শাসকের কর্কশ কণ্ঠস্বর, কিশোরীর মলিন ফ্রক, নাপিতের ভাঙা আয়না, গাছের খোরলে জমে থাকা বৃষ্টির টলটলে জল, উড়ন্ত ধুলার ঝাপসা রং, আর আমার প্রথম চাঁদ জ্যোৎস্না দেখার অনুভূতি। কেন ঢেউ দেখার কালে আমার বারবার মনে পড়ছে সরিষার পাকা দানা, লাল সুরকির দীর্ঘ ছায়াপথ, নদীর ঘুমটা, রোদে দেওয়া প্রথম বাসরের প্রথম বালিশ, কলতলার ঘন কাদা, আর কারো কারোর অব্যক্ত বুকের হারানো চিঠির শব্দগুচ্ছ, প্রেম গুচ্ছ। আমি কি আজীবন সাইকেল কাঁধে নিব ব্রহ্মপুত্রের উঁচু তীরে এসে? সকল বিধিনিষেধ অমান্য করে আমি আবারও সমুদ্রের ঢেউ গুনতে এসেছি। তাহলে কেন মনে পড়লো আমার নক্ষত্রের নাভিকে? আমি তো কখনো আর্তনাদ বিষয়ে যৌথ বৈঠক করিনি কারোর সাথে, কিংবা করিনি দুঃখ বিষয়ক কোনো জরুরি সেমিনার, সিম্পোজিয়াম। যে রেল স্টেশন এখনো প্রেমিক প্রেমিকার শেষ বিদায়ের স্মৃতিচিহ্ন কথামালাকে গেঁথে রেখেছে প্ল্যাটফর্মের প্লেটে, আমি তারও গল্প করিনি কারোর সাথে। এমন ঢেউযুক্ত পূর্ণিমার খামার থেকে আমি কি ফিরে যেতে পারি? বলেছি, এভিনিউর নিয়ন আলো আমাকে দেখিও না, আমার নিমগ্ন চোখ নক্ষত্রের অন্ধকারে ডুবে আছে। আমি শেষবারের মতো সমুদ্রের ঢেউ গুনে গুনে ভ্রমণ করতে চাই আমার স্বপ্নের ভূগোল, অথবা আমার বিনির্মিত পৃথিবী। গভীর সমুদ্র জেলেদের শঙ্কাময় দুঃখ কেউ বুঝে না, স্বপ্ন কিভাবে বদল হয় কেউ কেউ তাও বুঝে না, কেউ কেউ বুঝে না ঢেউয়ের সাথে চোরাবালির কি সম্পর্ক। আর তুমি জানো না তোমার সঙ্গে আমার কতটা দূরত্ব। তোমাকে তো আমি আমার জন্মগ্রাম দিতে চেয়েছিলাম এই সমুদ্রের সবগুলো ঢেউ। তুমি বেছে নিয়েছিলে শনিবারের সন্ধ্যাকে, আমার আয়োজনে তুমি আসনি, বলনি ভালোবাসি। অথচ বুকের পাথর নামাতে গিয়ে তুমি পড়েছ ঝড়ো হাওয়া, বজ্র বৃষ্টির স্ফুলিঙ্গে। কিসের ভয়ে সেদিন তোমার কথারা ঘন মেঘের রূপ নিয়েছে? বলেছি কাঞ্চনজঙ্ঘায় যেও না, পাডোবাও জাফলংয়ের জলে, শোনোনি। অথচ শালিকের ডাকে তোমার কানকে করেছে সতেজ। আমার পছন্দ ছিল পাখার রং। আমি জানি এই শ্রাবণে বৃষ্টির ফোঁটা কোরানোর চেয়ে তুমি স্মৃতির দানাগুলো নেড়ে চেড়ে দেখছো। তোমার তো নন্দিত নদীগ্রাম নেই, বৃক্ষ চেনার চোখ নেই। আমি তোমাকে নিয়ে এই শহরকে জাগাতে চেয়েছিলাম, কারণ হায়ানারা শহরের শরীরকে বহুবার দাবানলে পুড়িয়েছে। তাদের চোখে লজ্জা থাকে না, চিলেকোঠার রোদের মর্ম তারা বোঝে না। শহরে কতগুলো চিলেকোঠা আছে তা কি তোমার পক্ষে জানা সম্ভব? সম্ভব নয় বলে তুমি আমাকেও জানতে পারোনি।
খননকৃত ওয়ারি বটেশ্বরের লাল মাটি স্পর্শ করে বলেছিলাম, বেদনার নয়, আমি তোমার স্বপ্নের সৌধ নির্মাণ করে দেব। আমি আর পিছন ফিরে তাকাবো না, দেখবো না এখন তোমার অশ্রুমাখা চিরণী। আমি এখন চলে যাচ্ছি আমার স্বপ্ন গ্রামে, জন্মগ্রামে, নদী গ্রামে। একজন প্রিয় কবির ছায়া দীর্ঘ সমুদ্র গ্রাম আমাকে উঠানে। আমি আজ বিভোর বিপন্ন বিস্ময় এবং বেদনার্ত মনে সমুদ্রের ঢেউ গুনে গুনে আমার জন্মগ্রামের দিকে যাচ্ছি। কীর্তি নাশাকে যেমন দেখার স্বাদ ছিল কবির, তেমনি এ আমার আজন্মের স্বাদ। শেষ করলাম। অনেক ধন্যবাদ। এটা অসাধারণ কবিতা। এই কবিতাটা কি শিহাব ভাই আমাকে দিয়েছিলেন? না, এটি দেইনি, আমি তোমাকে দেব। আমাকে একটু পিডিএফ কপি একটা বা একটা দিয়ে দেবেন। ভালো থাকবেন শিহাব ভাই। দুলাল, অশেষ ধন্যবাদ। আমি দুইজনের কাছে একটু আমার এই লাইভ, এই এইচএম দুলাল লাইভ জীবনের গল্প 1 মিলিয়ন মানুষের, সোনার মানুষের স্বপ্ন নিয়ে আমি এই যাত্রা শুরু করেছি। কি আশীর্বাদ রেখে যাবেন আমার জন্য? দুজনের কাছ থেকে রবি, প্রথমে রবিদার কাছে, তারপরে শিহাবের কাছে শুনতে চাই কি আশীর্বাদ থাকবে আমার জন্য। আশীর্বাদ, শুভকামনা, এগুলো তো খুবই আপেক্ষিক, তবে সভ্যতার অংশ। শুধু এটুকু বলা যে নিজেকে একটু সময় দেবেন নির্ভীতে, সবকিছুর বাইরে, এবং নিজেকে অন্তত প্রতিদিন 10 মিনিট ভাবুন, এবং কি দেবেন আর কি দেবেন না সেটাও ভাবুন। আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর সকল অনুযোগ অভিযোগ শূন্য করে দিন। কারো বিরুদ্ধে কোনো অনুযোগ অভিযোগ নেই, কোনো নালিশ নেই। এরকমটি যদি কোনো একদিন হয়ে যেতে পারেন, সেদিন আপনি হবেন সার্থক, সুন্দর, পূর্ণ মানুষ। যে জনাব শিহাব শাহরিয়ার, এইচএম দুলাল লাইভ জীবনের গল্পের আমার জীবনের জন্য, এই শো এর জন্য কি পরামর্শ, আশীর্বাদ থাকবে আপনার? আমি এই উপস্থাপনার উত্তরোত্তর মঙ্গল কামনা করি। রবির শেষ কথাটি দিয়ে আমি বলি যে কখনো শত্রু বাড়াতে নেই। আপনি যত শত্রু বাড়াবেন, যত সমস্যা তৈরি হবে। জীবনের সমস্যা তৈরি করার চেয়ে জীবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রবির মতো সুরে বলি, সেটি হচ্ছে আপনি নীরবে কাজ করে যান। বাংলাদেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, এবং নিজে পাঠে বই রাখুন, বইয়ের আনন্দ। কারণ পৃথিবীর সমস্ত জ্ঞানের মানুষ যারা, মনীষী যারা, তারা সমস্ত কিছু বইয়ের মধ্যে রেখে গেছেন, তাদের মস্তকটা রেখে গেছেন সব। বই আপনাকে ঠকাবে না, বই আপনাকে আনন্দ দিবে। আপনি যে কোনো রকমের বই পড়বেন, 1 ঘন্টা, দিনে 1 ঘন্টা বই পড়বেন, এবং সেই বইটি আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানের জন্য কাজে লাগবে। সব শেষ কথা হচ্ছে আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের কথাই বলি, যিনি শুধু নীরবে কাজ করেছেন, মৃত্যুর পরে যিনি অমর হয়েছেন। কবি আব্দুল মান্নান সৈয়দের কথাই বলি, যিনি 54 বছর বেঁচে হেঁটেছিলেন 1000 বছর। সেই জীবনানন্দ দাশের মতোই যিনি বনলতা সেন, তার গবেষক বলছেন, যিনি বনলতা সেন সবচেয়ে বিখ্যাত কবিতা, সবার মুখে মুখে 1000 বছর ধরে আমি হেঁটেছি। এই যে কবিতাটি যখন লিখেন গবেষকের কথা, তখন তার পারিবারিক কলহ চলছিল সেই সন্ধ্যাবেলা। একটি ঘরের একটি কোনায় বসে টিম টিম আলোতে তিনি লিখছেন বনলতা সেন কবিতা। এই যন্ত্রণার মধ্যে যিনি নিজেকে বাঁচিয়ে নিজেকে শানিত করার এগিয়ে যাবেন, তিনি প্রকৃত মানুষ। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। জীবনের সব গল্প বলা হলো না, ধন্যবাদ। আমরা আশায় রইলাম, আমরা শুনবো, হয়তো এই শোতে না, হয়তো অন্য কোনো ভাবে আমরা জেনে নেব। এবং একটা কথাই, যে ওই গল্পগুলো আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা জানতে চাই, সেটা যে কোনো ভাবে আপনারা আমাদের জন্য রেখে যাবেন, আমরা যেন পথ চলতে পারি পৃথিবীর আলোর মতো ওই গল্পগুলো দিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব রবি শঙ্কর মৈত্রী, আপনি ফ্রান্স থেকে যুক্ত ছিলেন। কিন্তু বই তো পড়ে না, কারণ আমরা আত্মজীবনী লিখতে চাই। আমি শুরু করেছি, কিন্তু আমার আত্মজীবনী কে পড়বে না, আমি পড়তে হবে সবাইকে। অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। শুভরাত্রি।
শুভরাত্রি। শুভরাত্রি। শিহাব ভাই ভালো থাকবেন। শুভরাত্রি। দুলাল অশেষ ভালো ধন্যবাদ। থাকবেন। জি, আল্লাহ হাফেজ। আচ্ছা, শেষ। থ্যাংক ইউ। ওকে। যারা এতক্ষণ লাইভ দেখলেন সবাইকে স্বাগত জানাই, আরেকবার অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকের লাইভ দেখার জন্য। পরবর্তী কোন একটা লাইভ নিয়ে আবারও উপস্থিত হব এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি দুলাল আজকের জীবনের গল্প শেষ করছি। আজকের জীবনের গল্প যারা তখন দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।